বৃষ্টিস্নাত শহর। সারা রাতব্যাপী বৃষ্টির অঝোর ধারায় সিক্ত হয়ে চলেছে রাজপথের শুনশান রাস্তা। ঘড়ির কাঁটা অল্প কিছুক্ষণ আগেই 2টোর ঘর পেরিয়েছে। ডান দিকে রাস্তার ওপরেই দাঁড়িয়ে রয়েছে একটি দোতলা বাড়ি। বাড়িটির উল্টো দিকের ফুটপাতে বসে একজন ফুটপাতবাসী খুব আলগা সুরে বাঁশি বাজিয়ে চলেছে। বাড়িটির ভেতরের সমস্ত আলো আপাতত বন্ধ। স্ট্রিট লাইটের আলো গিয়ে পড়েছে দোতলার ঘরের মেঝেতে। সেই আলোতেই দেখা যায় মেঝের ওপরে উল্টে পড়ে থাকা নিথর দেহটি। নরণচরণের কোনো লক্ষণ দেহটির মধ্যে দেখা যাচ্ছে না। আধো আলো আধো অন্ধকারে মেঝে ও দেওয়ালে লেগে থাকা চাপ চাপ রক্তের চিহ্ন চোখে পড়ছে। ঘরটির দরজা খোলা আর সেই দরজা দিয়ে লাল রক্তের বিন্দু বিন্দু ফোঁটা অগ্রসর হয়েছে ছোট ডাইনিং হল বরাবর। ডাইনিং হল পেরিয়ে রয়েছে আরও একটি ঘর। ঘরটির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। আঁধারে মেয়েটির মুখমণ্ডল ঠিক ততটা পরিষ্কার নয়। মুখের সামনে এসে পড়েছে অজস্র কেশরাশি। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। সেই গরম নিঃশ্বাসে মুখের সামনে থাকা চুল কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে কখনো কখনো। অদম্য ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। ঘরটির ভেজিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেয়েটি ছুরির ধারালো ফলা দরজার সাথে ঘষা লেগে অস্বস্তিকর একটা শব্দের সৃষ্টি করল। মেয়েটির চোখ মুখ দেখলে মনে হবে যেন অনেকদিন সে ঘুমোতে পারেন। অজানা কোনো কারণে ঘুম যেন বিদায় নিয়েছে। এই ঘরের বিছানায় রয়েছে একটা বছর 18-র ছেলে। অঘরে ঘুমিয়ে রয়েছে সে। ধারালো ছুরি সজোরে ওপরের দিকে উঠে যায় আরও একবার। অবাধ গতিতে সেটা নেমে আসে ছেলেটার চোখের দিকে। ছুরির তীক্ষ্ণ ফলা গেঁথে যায় ছেলেটার ডান চোখে। ছেলেটা চিৎকার করার সুযোগ পায় না, তার আগেই বারবার নেমে আসে ছুরিকাঘাত। অল্প সময় অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়ে ছেলেটা। ঘরের বিছানা দেওয়ালের সাথে সাথে মেয়েটার চোখে মুখেও ছিটে এসেছে বিন্দু বিন্দু রক্ত। মেয়েটার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, বুক ওঠানামা করছে বারবার। কেশরাশির মাঝে মেয়েটির মুখমণ্ডল ঠিক পরিষ্কার নয়। ঠোঁটের কোণে অদ্ভুত এক ভাব। মেয়েটা হাসতে চাইছে না, তবুও যেন ঠোঁটের একদিক বেঁকে যাচ্ছে। ছুরির ধারালো ফলা উঠে আসে মেয়েটার গলার কাছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। বহু প্রতীক্ষার পর আজ সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ নিয়ে এলাম তোমাদের সামনে। আজকের গল্প পাঠে সায়ন্তন। চলো তাড়াতাড়ি গল্পে ফেরা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গতরাতের বৃষ্টির ফলে জল জমেছে পাড়াটার এখানে ওখানে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন। পাতা থেকে টুপটাপ ঝরে পড়ছে বর্ষার জল। শীতল বাতাস গাছের পাতার সাথে মাখামাখি হয়ে বয়ে চলেছে ঝোড়ো বাতাসের শীতলতা শিরশিরানি জাগায় শরীরে। তবুও অভ্যেস ছাড়তে মন চায় না। রোজের মতোই আজও পুনের আউন্দ এলাকার পরিহার চকের খেলার মাঠে দৌড়ে গা ঘামিয়ে নিচ্ছে সাথী। চোখের তলার কালি গভীর হয়েছে আরও খানিক। আবারও মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, তারপর বিনিদ্র রজনী উদযাপন। এই ঘটনা কেমন যেন রোজ নামচায় পরিণত হয়েছে। অনেকে বলে এই লক্ষণ নাকি ভালো নয়, ডাক্তারের কাছে যাওয়া উচিত, ওষুধ খাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারের কাছে গিয়ে বা ওষুধ খেয়ে কি মনের দুশ্চিন্তা দূর হয়, নাকি এ শুধু মনকে বোকা বানানোর ব্যর্থ প্রচেষ্টা?
মন ভোলে না, মন কখনো কিচ্ছু ভোলে না। অবচেতন মনে লুকিয়ে রয়েছে মানুষের সমস্ত গোপন তথ্য। অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার ওষুধ নেই, অতএব ডাক্তারের চেম্বার মুখও এখনো সাথী হয়নি। মাঠের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা বটগাছটার নিচে রাখা বেঞ্চের ওপর গিয়ে বসে সাথী। এক নাগাড়ে দৌড়নোর ফলে দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছে, ওঠানামা করছে ভরাট বুক। চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করে সে বসে থাকে বেশ কিছুক্ষণ। সারাদিন খুনিদের পেছনে দৌড়ে দৌড়ে আর জিজ্ঞাসাবাদ করে তার ক্লান্ত লাগে, তবুও রাতে ঘুম আসে না। চোখ বুজে ঘুমের দেশে ডুবে গেলেও ভয়াবহ সমস্ত স্বপ্ন ফিরে ফিরে আসতে থাকে। শ্বাস রোধ হয়ে আসে, হয়তোবা বোবায় ধরে। জগার্স প্যান্টের পকেটে রাখা মোবাইলটা বেজে ওঠে। ওই যে ডাক এলো। সাথীর কণ্ঠে ঝরে পড়ে এক রাশ বিরক্তি। বলো যাদব। হ্যালো হ্যালো আরে বলো যাদব। হ্যালো ধুর, আরে আর কত চিৎকার করব। হ্যালো ম্যাডাম। ধুর, নেটওয়ার্ক পাওয়া যায় না ছাই। দাঁড়াও দাঁড়াও। বিরক্ত হয়ে বেঞ্চ ছেড়ে উঠে হলুদ রঙের দরজাটার সামনে এসে দাঁড়ায় সাথী। এখানে যাদবের কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা গেল। হ্যাঁ বলো যাদব। ম্যাডাম স্যার, এখনই একবার আসতে হবে আপনাকে বিশালনগরে। কেন? আজ তো আমার ছুটি, বলেছিলাম তো। সরি ম্যাডাম স্যার, কিন্তু মৃগাঙ্ক সিং হলের শরীর খারাপ থাকায় আপনাকেই আসতে হবে, বড়বাবু বলেছেন। এই এক হয়েছে, মায়াঙ্ক যে এত ছুটি কি করে পায় সেটাই বুঝি না। তো কি হয়েছেটা কি? আত্মহত্যার খুন। বিশালনগর থেকে বানের কাছে যেতে যে ফাঁকা রাস্তাটা আছে, ওখানে একটা রো হাইজে ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, আমায় লোকেশন পাঠিয়ে রাখো, আমি আসছি। জি ম্যাডাম স্যার। আর হ্যাঁ, বারবার ফোন করে জ্বালাবে না, রাখো এবার। ঠিক এই সময় বাজ পড়ল কাছাকাছি কোথাও। বিশালনগর থেকে বানের যাওয়ার রাস্তার মাঝে নির্দিষ্ট একটি মোড় থেকে বাঁদিকে ঢুকলে পরপর অনেকগুলো রো হাউস চোখে পড়ে। বলে রাখা ভালো, আগে না এই রাস্তাটার কোনো অস্তিত্ব ছিল, না ছিল রো হাউসগুলোর অস্তিত্ব। এই এলাকায় সদ্য গজিয়ে উঠেছে রো হাউসগুলো। খুব বেশি লোকজন এখানে না থাকলেও একেবারেই যে থাকে না সেটা বলা যায় না। খালি এই রাস্তার একদিক বরাবর রয়েছে সারি সারি গাছ ও অন্য দিক বরাবর দাঁড়িয়ে রয়েছে প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটা দোতলা রো হাউস। প্রতিটা রো হাউসের মধ্যেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে। ভিজে রাস্তার ওপরে পড়ে রয়েছে অসংখ্য পাতা। গতকাল রাতের ঝড়ে হয়তো এমন অবস্থা হয়েছে। দূরের বিশাল নগর, মানকর চক, ওয়াকারের উঁচু উঁচু বিল্ডিং চোখে পড়ে এখান থেকে। যাদবের পাঠানো লোকেশনে পৌঁছে অসংখ্য মানুষের জটলা ও জমায়েতের সম্মুখীন হয় সাথী। আশপাশের রো হাউসগুলোর কৌতূহলী বাসিন্দাদের কজন ভিড় জমিয়েছে এখানে ওখানে। রো হাউস নাম্বার 13-র দিকে সাথীকে এগিয়ে আসতে দেখেই মিডিয়ার কিছু লোকজন প্রায় হামলে পড়ল তাদের প্রশ্নের ঝুলি নিয়ে। স্বভাবতই সাথীর মেজাজ সপ্তমে চড়ল। মুখে কিছু না বললেও চোখ মুখ দেখে বোঝা যায়। বিশৃঙ্খল এই অবস্থা দেখে কয়েকজন পুলিশ কর্মী মিলে উদ্ধার করে সাথীকে। যাদব, মিডিয়াকে কে খবর দিল? আমাদের ডিপার্টমেন্টের কেউ যদি এই কাজ করে থাকে, আমি কিন্তু জানতে পারলে সবাইকে সাসপেন্ড করে দেবো। ম্যাডাম স্যার, আমাদের কেউ না, আশেপাশে কারো চেনা জানা আছে বলে মনে হয় মিডিয়াতে, ওখান থেকেই। জাগে, ভেতরে চলো, দেখি কি কাণ্ড ঘটেছে। দুটো ঘর ও হল ঘর জুড়ে রক্ত এবং পচতে থাকা মানব শরীরের গন্ধে গা গুলিয়ে উঠল সাথীর। সে নাকে রুমাল চাপা দিতে বাধ্য হয়। ছেলেটার একটা চোখ ঠেলে বেরিয়ে এসেছে। বয়স্কা মহিলার শরীরের এখানে ওখানে ছুরিকাঘাতের গভীর ক্ষত, রক্তের বন্যা বয়েছে। মেয়েটার ডান হাতে ধরা রয়েছে ধারালো ছুরিটা এবং তার গলাটা যেন বেশ কিছুটা হাঁ হয়ে রয়েছে। পাগল টাগল ছিল নাকি? মানসিক ভারসাম্যহীন না হলে এমন ভয়ঙ্কর কাণ্ড তো ঘটানো যায় না। আপন মনে বলে সাথী। ফরেন্সিক ডিপার্টমেন্ট ও অবশিষ্ট পুলিশ কর্মীরা ব্যস্ত রয়েছে যে যার নিজের কাজে। সাথী বাড়ির এখানে ওখানে ঘুরে এটা ওটা খুলে বিভিন্ন কাগজপত্র ঘেঁটে ঘেঁটে দেখতে থাকলো।
এটা ওটা ঘাঁটতে গিয়ে তার হাতে পড়ে একটা আইডি কার্ড। স্বাতীর কাছে পরিষ্কার হয় যে অর্ণবী রায় পেশায় একজন আইটি ম্যানেজার ছিলেন। ইনোভেটিভ টেকনোলজি সলিউশন নামের একটি প্রাইভেট তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করতেন তিনি। যাদব! স্বাতীর ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই হাজির হয় যাদব। বলুন ম্যাডাম স্যার। আশেপাশের লোকজনের সাথে কথা বলেছিলে? পরিবার কেমন ছিল জেনেছিলে? হ্যাঁ ম্যাডাম স্যার, ওদের প্রতিবেশী পারেকের সাথে আমার চেনা। তো কি বক্তব্য তাদের? পরিবার খুব মিশুকে ছিল। অর্ণবীর মতোই তার মা আর ভাই সবার সাথেই ভালো সম্পর্ক রাখত। আচ্ছা, রিসেন্টলি কি কোনো পরিবর্তন নজরে পড়েছিল? ঝগড়াঝাটি হয়েছিল বা অন্য কিছু? না ম্যাডাম স্যার, ঝগড়াঝাটি তেমন কোনো কারোর সাথে ছিল না। তবে গত সপ্তাহে গণপতি বিসর্জনের দিন ওরা নামেনি। ইনফ্যাক্ট পুরো গণপতি উৎসবেও ওদের দেখা যায়নি। ওরা এমনিতেও যে কোনো উৎসবে আগ্রহী নিয়ে চলে আসে। হঠাৎ করেই পরিবারটা যেন আইসোলেটেড হয়ে গিয়েছিল। তাহলে আপাত দৃষ্টিতে ওদের শান্ত পরিবার বলেই জানতো সকলে। পুজোর এই 10 দিন হঠাৎ করে আইসোলেটেড হয়ে গেল এবং তারপরে এমন একটা ঘটনা। কি এমন ঘটেছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো ওরা? তাছাড়া মা ও ভাইকে এমন বিভৎসভাবে খুন করে আত্মহত্যা করবেই বা কেন? সুইসাইড নোটও নেই কোনো। ম্যাডাম স্যার, বডি তাহলে পোস্টমর্টমে পাঠিয়ে দিই? অবশ্যই। শিন্ডেকে বলো 24 ঘন্টার মধ্যে কনফার্মেশন চাই। সেও অফিসিয়াল রিপোর্ট জবেই দিক। আর শোনো, অর্ণবী রায়ের ফোন কল ডিটেলস, ছবি, মেসেজ, হোয়াটসঅ্যাপ সমেত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, এই সব কিছু নিয়ে আজ রাতের মধ্যেই ফাইন্ডিংস জানাও আমায়। ওর যদি কোনো ফ্যামিলি মেম্বার বা জানাশোনা কেউ থেকে থাকে সেটাও জেনে বলো আমায়। আমি ইনোভেটিভ টেকনোলজি সলিউশনে গিয়ে মিস রায়ের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। কোনো অ্যাঙ্গেল কিন্তু ছাড়া যাবে না যাদব। স্বাতী ও যাদব বেরোতে যাবে অকুস্থল ছেড়ে যাদবের নজর যায় পারেকরের দিকে। ফুটপাতের কাছে ঘোরাফেরা করছে। কি ব্যাপার? ভিখিরিটা যে কোথায় গেল? খুব সুন্দর বাঁশি বাজায়। 10 দিন আগেই এসেছে এখানে। ভাবলাম একটু খাবার দিয়ে যাই। ওকে পয়সা, খাবার এগুলো দিতাম আমরা। আচ্ছা, চললাম। ওকে। বাইরে বেরিয়ে বুক ভরে শ্বাস নিল স্বাতী। মিডিয়ার সমস্ত প্রশ্ন এড়িয়ে নিজের গাড়ির গায়ে হেলান দিয়ে বোতল থেকে কিছুটা জল গলায় ঢেলে নেয় সে। এখন হাউস নম্বর 13-র ভেতর থেকে মৃতদেহগুলো বের করে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েছে যাদব সহ বাকিরা। দক্ষিণের আকাশটা কালো করে এসেছে। অঝোরে বৃষ্টি শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। স্বাতীর চোখ গেল হাত ঘড়ির দিকে। ভুরু ওপরে উঠল। ভাব এমন যেন দরকারি কোনো কাজ করতে সে ভুলে গেছে। ওহো, যাদব! এই যাদব! হ্যাঁ ম্যাডাম স্যার। আমার স্কুল যেতে হবে, ভুলে গেছিলাম। তোমরা এখানের কাজকর্ম সামলে বাকি কাজে লেগে পড়ো। দাসকে বলে দিয়েছি পোস্টমর্টম তাড়াতাড়ি করার কথা। আচ্ছা ম্যাডাম স্যার। আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে আবার ইনোভেটিভ টেকনোলজিসের অফিসে যাব। লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো। যাদবের ওপর বাকি কাজের দায়িত্ব দিয়ে স্বাতী বেরিয়ে পড়ল কসপটে বস্তির উদ্দেশ্যে। বিশালনগর সিগন্যাল, মানকর চক সিগন্যাল অতিক্রম করে ডান হাতে অবস্থিত অপেক্ষাকৃত ছোট একটা রাস্তা ধরে গাড়ি ছোটায় স্বাতী। মিনিট 3 পরে ইউরো স্কুলের সামনে এসে দাঁড়ায় সে। হন্তদন্ত হয়ে প্রায় ছোটে সে ভেতরে। প্রিন্সিপালের ঘরে ততক্ষণে মৃণাল এসে উপস্থিত হয়েছে। সরি স্যার, আজ মিটিং ছিল, সেটা একেবারে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, সরি। আসলে জানিনি তো কি ধরনের কাজে রয়েছি আমি। ইউ আর অলসো গিভিং এক্সকিউজ। নো ওয়ান্ডার যে মৃণাল এসব শিখছে কোথা থেকে। কি কি হয়েছে স্যার? কালকে সায়েন্স ক্লাস টেস্টে সি ওয়াজ কপিং, আর যখন জিজ্ঞেস করলাম তখন অজুহাত দিচ্ছে। ওহ, এই ব্যাপার? মানে? না না, মানে হ্যাঁ, খুব খারাপ। মৃণালকে বোঝাবো আমি। দেখুন, আমি জানি আপনি ওর মাসি হয়ে ওর জন্য যা করছেন সেটা অনেক। একজন বাপ মা মরা মেয়ে হ্যান্ডেল করা সহজ নয়। She has very good knowledge about future technologies and innovations. She knows a lot about scientific innovations, but she needs to work harder on her science syllabus too. শিওর স্যার, আমি নিশ্চয়ই খেয়াল রাখবো সেদিকে। থ্যাংক ইউ সো মাচ। স্কুলের উল্টো দিকে অবস্থিত হাউজিং সোসাইটির বাইরে রাখা একটা ফাঁকা বেঞ্চে বসে রয়েছে মৃণাল ও স্বাতী। মৃণালের মাথা নিচু, কাঁদো কাঁদো ভাব।
খানিক দূরে দাঁড়িয়ে থাকা আচারের একটা স্টল থেকে আচার কিনে এনে মৃণালের পাশে এসে বসে সাথী। এই নে আচার খা, তোর ফেভারিট। কিরে, তুই ভালো করে পড়াশুনো করিসনি? পড়তে ইচ্ছে করেনি মাসি। বছরের এই সময়টায় কোনো কিছুতেই মন বসে না, কেমন যেন হয়। তুমি তো জানোই যে গত বছর গণপতি বিসর্জনের দিন কি হয়েছিল। সব মনে আছে। মা কেন চলে গেল মাসি? সবাই বলে ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ, কিন্তু মা তো কারোর খারাপ করেনি। তাহলে মায়ের সাথে কেন এমন দুর্ঘটনা ঘটলো মাসি? হ্যাঁ রে, সব মনে আছে। মন খারাপ করিস না বেটা। দেখ, আমি বুঝতে পারছি যে তোর মন খারাপ, তাই বলে পড়াশোনা বন্ধ রাখা তো কাজের কথা নয় বাবু। এখন তুই আমার দায়িত্ব। তোর রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তোর মায়ের কাছে আমি মুখ দেখাবো কিভাবে? আর তোর গলার এই যে লকেটটা, এটা তোর মা দিয়ে গিয়েছে তোকে, তাই না রে? মন খারাপ করলে এটা দেখবি, ভাববি যে তোর মা সব সময় তোর সঙ্গে আছে। চল এখন স্কুলে যা। আজ রাতে কোথাও ডিনার করি বাইরে, চল। এমনিতেও অর্চনা ওর বাড়িতে কে মারা গিয়েছে বলে গ্রামে গেছে, তাই আজ অন্তত বাড়িতে রান্নার কোনো বালাই নেই। কাল থেকে দেখা যাবে। তোমার তো ছুটি ছিল। হ্যাঁ, আমাদের কাজে আজ ছুটি। ঠিক আছে মাসি, বাড়িতে অপেক্ষা করব তোমার জন্য। বেশ, এখন তুই স্কুলে যা, মন দিয়ে পড়াশোনা কর বেটা। রাতে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। মৃণাল স্কুলের ভেতর চলে যাওয়ার পরে একটা চায়ের দোকানের এক কাপ চায়ে চুমুক দেয় সাথী। যদিও চোখে তার পড়ে না যে দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ভেতরে বসে কেউ একজন দেখে চলেছে তাকে। যাদবের পাঠানো লোকেশনে যাওয়ার জন্য গাড়ির দিকে পা বাড়ায় সে। হিঞ্জাওয়াড়ি ফেজ 2 ও ফেজ 3 এর মাঝে অবস্থিত দিগন্ত বিস্তৃত ফাঁকা একটি জমির ওপরে গজিয়ে ওঠা তিনটে ঝাঁ চকচকে বিল্ডিংয়ের মাঝের বিল্ডিংয়ের তৃতীয় ফ্লোরে এসে উপস্থিত হয়েছে সাথী। ফাঁকা কিউবিকলটার সামনে দাঁড়িয়ে রইল সে কিছুক্ষণ। কিউবিকলটা সুন্দর করে সাজানো, অনেকগুলো সার্টিফিকেট ও কোম্পানির লোগো খোদাই করা বেশ কয়েকটা অ্যাওয়ার্ড রাখা রয়েছে। এক্সকিউজ মি ম্যাডাম, একটু বাইরে আসবেন? লোকটার কথায় রাজি হয়ে বাইরের লবিতে বেরিয়ে আসে সাথী। অফিসের ভেতর এমনিতেই বিভিন্ন রকম কথা হচ্ছে খবরটা শোনার পর থেকেই। তো আমি চাই না পুলিশের কথা শুনে সবাই আরও টেনসড হয়ে পড়ুক, অথবা উল্টোপাল্টা কিছু একটা রটুক। অফিস বিল্ডিংয়ের নিচে ছোট একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে সাথী ও অমল মানকর। ছোট ছোট দুটো কাপে গরম চায়ে চুমুক দিতে ব্যস্ত তারা দুজনেই। কথাটা প্রথম শুরু করে সাথী। অর্ণবীর ডেস্ক দেখে তো একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি বলেই মনে হলো। আবার ওর বাড়ির আশেপাশের লোকজনের সাথেও কথা বলে তো এমন কিছু মনে হলো না যাতে ওর আত্মহত্যাকে জাস্টিফাই করা যায়। আপনার কি মনে হয়? ওয়ার্ক ওয়াইজ শি ওয়াজ এফিশিয়েন্ট আনটিল সব কিছু কি খুলে বলতে পারি ম্যাডাম? নিশ্চয়ই। আসলে কয়েকদিন আগেই অর্ণবীর ওপর একটা অভিযোগ আসে যে ও নাকি প্রোডাকশন সার্ভার থেকে ক্লায়েন্টের সেন্সিটিভ ডেটা লিক করছে। আমরা মেনলি ট্রেডিংয়ে ডিল করি, তো একজন ক্লায়েন্টের ট্রেডিং ডেটা অন্য একজন ক্লায়েন্টকে বিক্রি করা মানে তার ট্রেডিং পার্টনার এবং বিজনেস মডেলকে লিক করা। ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি ব্রিচ মানে চুরি? আপার ম্যানেজমেন্টের অন্তত এমনই সন্দেহ হয়েছিল। ইন্টারনাল একটা টিম ওর বিরুদ্ধে কিছু প্রমাণও জোগাড় করেছিল। পুলিশে বলার কথাও ভেবেছিলাম আমরা। তাই এই চাপে এসে অর্ণবী এমন একটা কাণ্ড ঘটিয়েছে? হতে পারে, শিওর শট তো আমি জানি না। বেশ, তো আপনাদের কাছে যা প্রুফ আছে আমায় একবার পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, মানে একবার আপার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যদি। সে আপনি কথা বলেই না হয় পাঠান। আজ উঠি, দরকার পড়লে আবার কথা হবে। কেসটা তাড়াতাড়ি ক্লোজ করতে চাইছি, এই আর কি। আজ বেরোবি বলেছিলিস। মায়ের কথাগুলো খুব একটা পরিষ্কারভাবে শুনতে পারল না বীর। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল বাইরের দিকে। প্রভা কিছুক্ষণ তাকিয়ে থাকেন ছেলের দিকে।
বিগত কয়েক সপ্তাহে ছেলের স্বভাবে পরিবর্তন এসেছে চোখে পড়ার মতো। তার প্রাণোচ্ছল ছেলে সারাদিন গুমড়ে গুমড়ে থাকে, ঘর ছেড়ে বেরোয় না, কারোর সঙ্গে মেশে না, অফিসে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেয় না, রাত বিরেতে ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। প্রভার শুধুই মনে হয় বীর যেন কিছু একটা খুঁজে চলেছে অনবরত। হয়তো মুখে কিছু বলছে না ও, কিন্তু ওর শান্ত দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা অশান্তির আঁচ পেয়েছে মায়ের মন। তামিনী ঘাট থেকে ঘুরে আসার পর থেকেই ছেলের এমন পরিবর্তনে প্রভার রাতের ঘুম উড়ে গেছে। ছেলেকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন প্রভা। সে কথা রণবীর অর্থাৎ বীরের বাবাকে জানানো হলে তিনি বলেন, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য হলাম সবে। এখন যদি রটে যায় যে তোমার ছেলে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে, তাহলে আমার সম্মানের কি হবে? কিচ্ছু হয়নি ওর। আর ছেলেকে সময় থাকতে ড্রাগস নেওয়া থেকে আটকাতে হতো। ড্রাগস নেবে আর এদিকে নাকি ভুলভাল দেখবে না। অসাধারণ। দেখতে তো হবে ওর বাপ কে ছিল। স্বামীর কথার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি প্রভা। তবু তিনি এটা জানেন যে বীর প্রতি রাতে না ঘুমিয়ে কাটায়। নিদারুণ কোনো ভয়ে বিনিদ্র রজনী কাটিয়ে চলেছে সে। কিন্তু কিসের ভয় বীরের? প্রশ্নের ঝড় তছনছ করে চলেছে মায়ের মন। রাহাটানি চকে একের পর এক গাড়ির যাতায়াতের বিকট শব্দে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে চলেছে। তবুও দিনের বেলায় ঘর অন্ধকার করে এক মনে বসে রয়েছে বীর। বাঁশির একটা শব্দ ভেসে আসছে ফ্ল্যাটের সামনে থেকে। ঘরের এক অন্ধকার কোণের দিকে তাকিয়ে রয়েছে বীর। ধীরে ধীরে ওর মনের নিয়ন্ত্রণ নিয়েছে অন্য কিছু। নাম না জানা কোনো এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে বীর। তামিনী ঘাটের নিকটবর্তী এই জঙ্গলে রয়েছে উঁচু উঁচু গাছ, এখানে ওখানে গজিয়ে ওঠা গুল্ম লতা, মাটি ভেদ করে গজিয়ে ওঠা লম্বা লম্বা ঘাস পেরিয়ে এগিয়ে চলেছে সে। এগিয়ে চলেছে এক অজানার উদ্দেশ্যে। কাকে অনুসরণ করে শুরু হয়েছিল এই যাত্রা সে বিষয়ে কিছুই জানা নেই ওর। চারপাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে আকাশ। হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঘাস লতার ওপরে জলের ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। আশপাশটা একবার দেখে নিল বীর। সীমাহীন এই জঙ্গলে আর কেউ নেই। নিঃসঙ্গ এই জঙ্গলে সম্পূর্ণ একা হেঁটে চলেছে সে। বীর, এই তো এইদিকে বীর, আয় এদিকে, এইদিকে আয়। একটি মেয়েলি কণ্ঠ কথাগুলো ফিসফিস করে যেন কানে কানে বলে গেল। এই কণ্ঠস্বর তার খুব চেনা। বীর বেরোতে চায় এই জঙ্গল ছেড়ে, অচেনা পৃথিবী ছেড়ে। তবুও এই ডাক উপেক্ষা করার নয়। কি এক অমোঘ আকর্ষণ যেন রয়েছে সেই ডাকে। দূরে কি কেউ দাঁড়িয়ে রয়েছে? বীরের চোখে পড়ে জঙ্গলের এই প্রান্তে পুরনো ভাঙাচোরা দোতলা একটা বাড়ি রয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মহিলা। মুখমণ্ডল পরিষ্কার নয় তার, কেশরাশিতে ঢাকা সম্পূর্ণ মুখ। মাথার পেছন দিক থেকে নেমে এসেছে অসংখ্য তারের মতন দেখতে কিছু একটা। হঠাৎ দেখলে মনে হবে যেন অনেকগুলো সরু সরু সুর দুহাত তুলে সমানে ডেকে চলেছে বীরকে। বীর, এই তো এইদিকে বীর, আয় এদিকে, এইদিকে আয়। এই ঘন জঙ্গলে একা দাঁড়িয়ে থাকা ওই মূর্তি কে? কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে বীর। একটা গাছের আড়াল নেয় সে। মুখ বাড়িয়ে ভুরু কুঁচকে অচেনা মূর্তিকে চেনার চেষ্টা করে। মূর্তিটা এখন আর ডাকছে না, সেটা আপাতত একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাটছে এক একটা সেকেন্ড, তবুও সেই মূর্তির কোনো হেলদোল নেই। হঠাৎ মূর্তিটা এসে উপস্থিত হয় বীরের ঠিক সামনে। কেঁপে ওঠে সে, আর কিছু ভাবার আগেই মূর্তিটা চেপে ধরে তার মুখ। ক্রমাগত নিজের পাণ্ডুর মুখটা নিয়ে এগিয়ে আসতে থাকে বীরের মুখের দিকে। যদিও সেটাকে মুখ বলা যায় কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বীর আন্দাজ করতে পারে ঠিক কি হতে চলেছে এরপর।
ওই মূর্তি এরপর ঠিক কি করতে পারে সেই সম্পর্কে অবগত সে। আর্তনাদ করে ওঠে বীর। বাড়ির একতলায় বসেছিলেন প্রভা। ছেলের চিৎকার শুনে পড়ি কি মরি করে দোতলার দিকে ছুটে যান তিনি। এখন সময় সন্ধে 7:30। হোয়াইট স্কোয়ার বিল্ডিংয়ের সামনে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। এই বিল্ডিংয়ে একাধিক রেস্টুরেন্টের উপস্থিতি হলো এই ভিড়ের মূল কারণ। দোতলায় অবস্থিত অ্যাবসলিউট বারবিকিউ রেস্টুরেন্টের একটি টেবিলে সামনাসামনি বসে পেট পুজোয় ব্যস্ত রয়েছে স্বাতী ও মৃণাল। পরপর বেশ কয়েকটা চিংড়ির টুকরো কাঁটা চামচে গেঁথে মুখে পুড়ে নিল স্বাতী। ওদিকে মৃণাল ব্যস্ত লেগ পিস নিয়ে। থ্যাঙ্কস মাসি, কতদিন পর এমন কিছু খেলাম। ভালো লাগছে? অফকোর্স। এবার কিন্তু তাহলে ভালো রেজাল্ট আনতে হবে। তার বদলে আমি কি পাবো? কি চাই? নতুন ফোন। আইফোন টাইফোন দেবো না, আগেই বলে দিলাম কিন্তু। আচ্ছা, তুমি যা দেবে সেটাই নেব। বেশ। মাসি আর বঞ্জিতে আরও কিছু কথা হতে লাগলো। ঠিক এই সময় এই স্বাতী রাইট বলে কারোর ডাক কানে আসতেই চোখিতে পেছন ফেরে স্বাতী। সুটেড বুটেড ফর্সা লম্বা লোকটাকে দেখে প্রথমে চিনতে না পেরে চোখ কোঁচকায় স্বাতী। পরক্ষণেই অবশ্য সারা মুখে হাসি ছড়িয়ে পড়ে। চেনা যাচ্ছে ইন্সপেক্টর স্বাতী গোর বলে? সর্বার্থ চক্রবর্তী। হাউ ক্যান আই ফরগেট ইউ? আফটার লং টাইম, হ্যাঁ? ইয়াপ, অলমোস্ট 13 ইয়ার। তো তুই কি করছিস এখানে? তুই তো বিদেশে ছিলি। এখনও তাই আছি। এই পুনেতে একটা সেমিনারে এসেছি, যেখানে আমাদের একটা ডেজিগনেশনকে ডিনারের জন্য এনেছিল, তাই। নাইস নাইস। ওকে, সো হোয়াট আর ইউ আপ টু? অ্যাজ ইউজুয়াল, মার্ডার, সুইসাইড, ক্রাইম ইনভেস্টিগেশন। ও নাইস। বাই দ্য ওয়ে, তোর দিদির খবরটা পেয়েছিলাম, বাট তোকে ফোন করা হয়নি। সরি ফর ইউর লস। ইটস ওকে রে। ল্যাবের ভেতরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেই বা কী করবে? ইয়া, আই মিন রকওয়েল রিসার্চ ইনস্টিটিউটের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে বলে শুনি। ওই কাজের ভাগে ইন্টারনেট থেকেই খোঁজ খবর রাখি আর কি। বেশ। ওকে, সি ইউ। সর্বার্থ তার টিমের সাথে চলে গেলে মৃণাল একটা দুষ্টু হাসি হেসে বলে, কি ব্যাপার মাসি, কিছু ছিল নাকি তোমাদের মধ্যে? দূর, কি যে বলিস। না না, এসব বললে তো শুনবো না। ওকে ওকে, হি হ্যাড ক্রাশ অন মি ডিউরিং ইউনিভার্সিটিজ ডে। ব্যাপারটা বেশি দূর এগোয়নি, কারণ তারপরে সর্বার্থ চলে গিয়েছিল বাইরে রিসার্চ ফেলোশিপ নিয়ে, আর আমি এখানে। খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে বেজে গেল রাত 9টা। ওয়াকার থেকে হিঞ্জাওয়াড়ি যাওয়ার গাড়ির সংখ্যা হ্রাস পাওয়ার কোনো লক্ষণ আপাতত নেই। ওরা দুজনে গাড়িতে উঠে সবেমাত্র গাড়ি স্টার্ট দিতে যাবে, এমন সময় যাদবের ফোন এলো। ম্যাডাম স্যার, কিছু একটা পেয়েছি বলে মনে হচ্ছে। তুমি এখনো বাড়ি যাওনি যাদব? এরপর তোমার বউ যে আমাকে মারবে। কি যে বলেন ম্যাডাম স্যার, আপনাকে কিছু ডিটেলস পাঠিয়েছি মেলে, ওইগুলো একটু দেখবেন। বেশ, তুমি বেরিয়ে পড়ো, কাল সকালে দেখা হবে। জি ম্যাডাম স্যার। ভেতরের ঘরে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে মৃণাল। হলরুমে একটা হলুদ রঙের ল্যাম্প জ্বলছে। সোফায় বসে ল্যাপটপে মেল চেক করছে স্বাতী। যাদবের পাঠানো ডিটেলসে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়েছে তার কাছে। 1, অর্ণবীর পরিবারের তেমন কেউ একটা এখানে থাকে না, বাকি যারা থাকে তাদের সাথে খুব একটা সম্পর্ক নেই। 2, ব্যাংক স্টেটমেন্টে সন্দেহজনক কিছুই নেই, টাকা পয়সার সমস্যা নেই, সন্দেহজনক কোনো ট্রানজ্যাকশনও নেই স্টেটমেন্টে। 3, ফোন কল ও মেসেজে সন্দেহজনক কিছুই নেই, হোয়াটসঅ্যাপেও একই অবস্থা। 4, ফেসবুকে একদম অ্যাক্টিভ ছিল না অর্ণবী, তবে এখানেই একটা জিনিস পাওয়া গেছে যেটা সম্পর্কে যাদব বলেছিল। 15ই সেপ্টেম্বর বীর নামে একজনের পোস্টে ট্যাগ হয়েছিল অর্ণবীর প্রোফাইল, সাথে রয়েছে দুজনের একটি ছবি।
তামিনী ঘাটের দিকের কোনো একটা গ্রামের নিকটবর্তী একটি ফার্ম হাউসে ঘুরতে গিয়েছিল ওরা। বীর যদি অর্ণবীর এত ভালো বন্ধু হয়েই থাকে, তাহলে একবারও তার দিক থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি কেন? প্রতিবেশীদের কথা অনুসারে পুরো গণপতি উৎসবেই ওরা পার্টিসিপেট করেনি। গণপতি উৎসব ছিল 19শে সেপ্টেম্বর থেকে। ফার্ম হাউসে কিছু হয়েছিল কি? এমন কি হয়েছিল যে অর্ণবী হঠাৎ আত্মহত্যার পথ বেছে নেয়? ওদিকে আবার ডেটা ব্রিচের অভিযোগ উঠেছিল ওর বিরুদ্ধে। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেল স্বাতী। গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল বীর। মাথার কাছে টেবিলে রাখা খাবারের প্লেট সে ছুঁয়েও দেখেনি একবারের জন্য। কোথাও থেকে হাই ফ্রিকোয়েন্সির একটা বাঁশির শব্দ শুনে ঘুমটা হঠাৎ ভেঙে গেল ওর। ঘরের দুটো জানলার মধ্যে একটা খোলা রয়েছে, জানলায় লাগানো পর্দা হাওয়ায় উড়ছে অল্প অল্প। বাড়ির সামনে লাল রঙের এলইডি আলোর বোর্ড লাগানো হয়েছে। সেই আলোর লাল আভা একবার জ্বলছে একবার নিভছে। পর্দা ভেদ করে লাল আলোয় ঘরটা যেন রক্তাভ হয়ে উঠছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে। বাবু! আবার শোনা গেল মায়ের ডাক। ধীর পায়ে ঘরের দরজার দিকে এগোলো বীর। ঘরের দরজা খুলে সে দাঁড়ালো বাইরের প্যাসেজে। ছাদের ঘরের দিকে চলে গেছে একটা অন্ধকার সিঁড়ি। কয়েকদিন যাবৎ সিঁড়ির ওই আলোটা কাজ করছে না। প্যাসেজের বাঁদিক বরাবর পাশাপাশি অবস্থান করছে একটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর। প্যাসেজ ধরে সোজা এগিয়ে গেলে আরও একটা ঘর রয়েছে। এই সব কটা ঘরই আপাতত বন্ধ। প্যাসেজ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল বীর। বাবু, নিচে আয় না একবার। আবার শোনা গেল মায়ের ডাক। নিচে যাওয়ার সিঁড়িতে বাইরে থেকে হালকা আলো এসে পড়েছে। সিঁড়ি ধরে খুব সাবধানে নামতে শুরু করলো বীর। সিঁড়ির এক কোণে থাকা ছোট পুজোর ঘরের দিকে চোখ পড়ল ওর। ঠাকুর ঘরের একটি দেওয়ালে হেলান দিয়ে রাখা ছবিটা দেখে নিল একবার। দিদার ছবি সেটা। শুকনো একটা মালা ঝুলছে তাতে, কিন্তু দিদার মুখে হাসি কেন? মনে হচ্ছে যেন দিদা ছবির ভেতর থেকে হাসছে। স্বাভাবিক নয় সেই হাসি। চোখ দুটো অল্প অল্প জ্বলছে। মুখে হিংস্র হাসির আভাস যেন বলছে, মা তো ডাকছে নিচে ওই অন্ধকার ঘর থেকে। যাবি না? যাবি না? দিবি না মায়েরটাকে সারা? হ্যাঁ? সত্যি এখান থেকে গাঢ় ও ঘন এক অন্ধকার আস্তরণের শুরু হয়েছে। বাইরের আলো সেখানে পৌঁছয় না। সিঁড়ি ধরে বীর যত নিচে নামছে ততই আরও অন্ধকার ঘিরে ধরছে ওকে। সিঁড়ির শেষ ধাপে এসে পা দিতে যাবে বীর, এমন সময় আবার বাবু ডাক শোনা গেল। কিন্তু এবার ডাকটা আসছে ওপরের দিক থেকে। তবে নিচে অন্ধকারের ভেতর থেকে ডাকছিল কে? ভুল শুনেছে বীর। তড়িঘড়ি আবার ওপরের দিকে উঠতে যাবে সে। লক্ষ্য করল তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে একটি দীর্ঘকায় মূর্তি। অন্ধকারে তার মুখ দেখা যায় না, অবশ্য মুখ বলে কোনো বস্তু সেখানে আছে কিনা সন্দেহ রয়েছে। কালো গহ্বর ছাড়া আর কিছুই নেই। মাথা থেকে নেমে এসেছে সেই তারের মতো জিনিসগুলো। মা তো ওপরে, এই অন্ধকারে একা একা কি করছিস? হ্যাঁ, কার ডাক শুনে এসেছিস নিচে? কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ভয়ে ভয়ে যেন ভেতরটা কুঁকড়ে আসে বীরের। চিৎকার করার প্রচেষ্টায় ব্যর্থ হয়। দৌড়তে শুরু করে আবার ওপরের দিকে। নিচে ফেলে আসা অন্ধকারের দিকে একবার তাকায় সে। কেউ নেই সেখানে। দিদার ছবিটার দিকে চোখ গেল আবার। চোখ দুটো বড় করে মৃতা দিদা শুভর দিকে তাকিয়ে হাসছে। এ সত্যি হতে পারে না, এ স্বপ্ন।
মা, মা বাঁচাও মা, আমাকে জাগিয়ে দাও ঘুম থেকে, মা জাগিয়ে দাও। এই বলে ছাদের সিঁড়ি ধরে দৌড়তে থাকলো বীর। বাবু, আমি তো ছাদেই রয়েছি, আয় আমার কাছে আয়। ছাদের দিকে দৌড়তে গিয়ে কথাগুলো কানে এলো বীরের। না, এটাও কোনো ফাঁদ, এটাও কোনো ভয়াবহ স্বপ্ন। এর মধ্যে একটা চিন্তা মাথায় এলো বীরের। ওপর থেকে নিচের দিকে পড়লে স্বপ্ন ভেঙে যায়, অতএব একটা উচ্চতা থেকে নিচে ঝাঁপ দেবে ঠিক করলো সে। যার গলাও শুনছে সে তার মা নয়, সে অন্য কিছু, সে এমন কিছু যা সুদূর তামিনীর সেই জঙ্গুলে পাহাড় থেকে তাদের সাথে এসেছে। ভয়াবহ কিছু, তাদের সাথে যোগসূত্র স্থাপন করতে চাইছে। আর বিলম্ব না করে ছাদের কার্নিশের ওপর এসে দাঁড়ালো বীর। নিচে এখন কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তাও দেখা যাচ্ছে না। গাঢ় অন্ধকারের চাদরে মোড়া এক কালো গহ্বর ছাড়া আর কিচ্ছু নেই। এই অন্ধকারের ওপারে আলো রয়েছে, নিশ্চয়ই আছে, থাকতেই হবে। আর সময় নষ্ট নয়, ঝাঁপ দিতেই হবে। স্বাতীর ঘুম ভাঙল যাদবের ফোন কলে। ফোন কলটা পেয়ে প্রথমটায় হতচকিত হয়েছিল সে। মিনিট পাঁচেক পরে টেলিভিশনের খবরেই প্রমাণ হয়ে গেল যাদবের কথার সত্যতা। মাঝরাতে দোতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বীর। মৃণালকে স্কুলের জন্য রওনা করিয়ে দিয়ে স্বাতী ও যাদব সকাল 8:30 নাগাদ পিম্পলে সওদাগরের অকুস্থলে গিয়ে পৌঁছয়। পুলিশে ছয়লাভ হয়ে রয়েছে বাড়ির সামনে। স্বাতীকে দেখে উপস্থিত পুলিশ কর্মীরা তটস্থ হয়ে বাড়ির ভেতরে যাওয়ার পথ তৈরি করে দেয়। মর্গের কর্মীরা বীরের নিথর দেহটা নিয়ে যাচ্ছে সাদা চাদরে মুড়ে নিয়ে। তার মা পাগলের মতন আছাড়ি পিছাড়ি খাচ্ছে। এই আর্তনাদ স্বাতীকে কেমন যেন বিহল করে তুলেছে। দুজনেই আত্মহত্যা করলো, আবার দুজনেই এক জায়গা থেকে ঘুরে আসার পর এমন ঘটনা ঘটালো। আবার অর্ণবীর বিরুদ্ধে ডেটা ব্রিচের অভিযোগ উঠেছে। সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। যাদবের কথাটার কোনো জবাব না দিয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে স্বাতী। বীরের ঘরের জিনিসপত্র খুঁটিয়ে দেখছিল স্বাতী ও যাদব সমেত আরও কয়েকজন। ঘরের বাইরে শূন্য দৃষ্টিতে চেয়েছিল বীরের বাবা রঘুবীর বাবু। ঘরের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে বেশ কিছু প্রশ্ন উদ্রেককারী জিনিস স্বাতীর হাতে এসে পড়ে। ঘরের মাঝে রাখা একটা ড্রয়িং বোর্ডে অদ্ভুত একটা মুখ আঁকা রয়েছে। পাণ্ডুর সেই মুখ, চুলে মুখের বেশিরভাগ অংশ ঢাকা। মাথার ওপর থেকে নেমে এসেছে অসংখ্য সুঁড়ের মতন কিছু। আপনার ছেলে ছবি আঁকতো? ওই আর কি। এটাও কিসের ছবি এঁকেছে জানি না, তবে ওর মা বলছিল এটা নাকি ও স্বপ্নে দেখত। ভুতুড়ে কিছু নাকি ও দেখছিল স্বপ্নে, ড্রাগের প্রভাব আর কি। দেওয়ালে টাঙানো কয়েকটা ছবিতে স্বাতীর চোখ পড়ল। বীরের ছোট্টবেলার ছবি। ওর সাথে দাঁড়িয়ে রয়েছে একজন ভদ্রলোক। তিনি অবশ্য রণবীর বাবু নন। এই ভদ্রলোক কে? বীরের বাবা। আমি ওর মায়ের দ্বিতীয় স্বামী। মানে আপনি ওর সৎ বাবা? হ্যাঁ। বেশ, তা বীর কি ড্রাগ নিত? কি আর বলি ম্যাডাম, অনেকবার বারণ করেছিলাম আমরা, কথা শোনেনি। যা হওয়ার তাই হলো। ড্রাগের কারণে কি আত্মহত্যা করলো বলে আপনার মনে হচ্ছে? আর কি হতে পারে, ড্রাগসের জন্যই ও কেমন স্লিপ ডিপ্রাইভড হয়ে গিয়েছিল, হয়তো হ্যালোসিনেটও করতো। মানে ঘুমের ব্যাঘাত? ঘুম নাকি একেবারেই আসছিল না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি অর্ণবী বলে কাউকে চেনেন? ইনোভেটিভ টেকনোলজি সলিউশনে কাজ করতো। হ্যাঁ, বীরের কাছে কয়েকবার শুনেছি মেয়েটির নাম। ওরা বন্ধু ছিল বলে শুনেছি, এমনিতে চিনি না। খবরে এসেছিল মেয়েটির আত্মহত্যার খবর। ওরা একসাথে ঘুরতে গিয়েছিল একটা ফার্ম হাউসে। শুধুমাত্র বন্ধু ছিল বলে তো আমার মনে হচ্ছে না। আপনি ভুল মানে বের করছেন ইন্সপেক্টর। ওরা দুজনে নয়, 3 জনে গিয়েছিল। আর ওরা আমার ফার্ম হাউসেই গিয়েছিল। আমিই বলেছিলাম ঘুরে আসতে দিন কয়েকের জন্য।
আপনার মনে হয়নি যে ওরা হঠাৎ ঘুরে আসার পরেই এমন কেন হলো? না, সেরকম তো কিছু। ও ড্রাগস ওভারডোজ থেকেই হয়েছে এসব। সেসব তো আমরা খুঁজে দেখব। বাই দ্য ওয়ে, এই কে তৃতীয়জন? আরোহী সচদেব। এক্সকিউজ মি ইন্সপেক্টর, আই এম গেটিং সাম ইম্পর্টেন্ট কলস। ঠিক আছে, এখনের মতো আর কিছু জিজ্ঞাসা নেই। কিছু দরকার পড়লে আবার যোগাযোগ করব। নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, বীরের মায়ের সাথে একটু কথা বলতে চাইব। ওর অবস্থা তো বুঝতে পারছি, কিন্তু কথা যে বলতেই হবে। বেশ। ম্যাম, আমি জানি আপনি কোনো রকম কথা বলার অবস্থায় নেই, তবুও বীরের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন না করলেই নয়। বলুন, কি জানতে চান বলুন। আপনার ছেলে যে ড্রাগস নিত, আপনি আটকাননি কেন? ড্রাগস? না না না, ড্রাগসে ওর মৃত্যু হয়নি হয়নি হয়নি। ও আত্মহত্যা করার ছেলে না। মৃত্যু হয়নি বলতে? ও ড্রাগস ছাড়ার অনেক চেষ্টা করেছিল। আমার দিব্যি খেয়ে বলেছিল যে ও ড্রাগস খাবে না। ও রিসেন্টলি ড্রাগস নেয়নি। আপনার স্বামীর যে বক্তব্য ও ড্রাগসের কারণেই আত্মহত্যা করেছে? আমার ছেলে এমনভাবে আত্মহত্যা করতে পারে না। আচ্ছা বেশ, আপনার ছেলে কিছু বলেছিল? আর ও বলেছিল ওর মনে হচ্ছে কেউ ওর পিছু নিয়েছে। কে? আর হঠাৎ পিছুই বা নেবে কেন? একটা বাঁশিওয়ালা। ও ভয় পেত ওই বাঁশিওয়ালাটাকে। বাঁশিওয়ালা? একটু ভালো করে ভেবে বলুন তো, এসব কি বীরগাঁও থেকে ফেরার পরে হয়েছিল? ঠিক এই সময় ঘরে ঢোকে রণবীর। রাগের ভাব তার চোখে মুখে। বাস ম্যাডাম, বাস। আর চাপ দেবেন না আমার স্ত্রীকে। এমনিতেই যা মনের অবস্থা ওর, আমাদের একটু একা থাকতে দিন প্লিজ। বেশ। ম্যাডাম স্যার, কি ভাবছেন? যাদব, সামথিং ইজ রিয়ার্ড। এত কিছু হয়ে যাচ্ছে আর এই আরোহী সচদেবের কোনো পাত্তা নেই। বীর আবার একটা বাঁশিওয়ালার কথা বলছে। কোনো বাঁশিওয়ালা কেন ওর পিছু নেবে? মনে আছে আরোহী ফ্ল্যাটের সামনেও একটা বাঁশিওয়ালার কথা শুনেছিলাম আমরা? হ্যাঁ। আমি আরও একটা ভয় পাচ্ছি ম্যাডাম স্যার। বলো। আরোহী আবার আত্মহত্যা করলো না তো? হ্যাঁ, মানে? জানি না ম্যাডাম স্যার, একটা সম্ভাবনা, একটা ভয় লাগছে। ভয় হচ্ছে যে তৃতীয় আত্মহত্যা বা মৃত্যু যদি হয়, তাহলে আমাদের ওপরে চাপ প্রচণ্ড বাড়বে। বা এটাও হতে পারে যে আরোহী কিছু একটা জানে। শোনো, একটা কাজ করো, আরোহী সচদেবের নারী নক্ষত্র বের করো। খারাপ কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এবার সেটা আটকাতে হবে। পোস্টমর্টমের কি খবর ওদিকে? আমাদের সিন্ডে সাহেব তো কিছুই বলছেন না। 24 ঘন্টায় একটা রিপোর্ট তো আশা করাই যায়। সিন্ডের সাথে কথা হয়ে গেছে আমার, সন্দেহজনক কিছু নেই। আর 5টা সুইসাইড কেসের মতোই রয়েছে সব কিছু। অর্ণবী নিজের গলা নিজেই কেটেছে। তবে সিন্ডে বলল যে অর্ণবীর শরীরে সেরোটোনিনের মাত্রা হঠাৎ করেই কমে গিয়েছিল। চোখ মুখ দেখে ওর মনে হয়েছে যে আত্মহত্যা করার বেশ কয়েকদিন আগে থেকেই খুব সম্ভবত ঘুম হচ্ছিল না। আচ্ছা, স্ট্রেঞ্জ। বীরের সৎ বাবাও এটাই বলেছিলেন, তাই না? হ্যাঁ। এবার এই আরোহী সচদেবের ব্যাপারটা দেখতে হবে। তাড়াতাড়ি একে ট্র্যাক করা দরকার। আচ্ছা, বীরের বাবার একটা ব্যাকগ্রাউন্ড জানলে কেমন হয়? হ্যাঁ, একদম। জাদু, তোমায় নিশ্চয়ই এসব নতুন করে শেখাতে হবে না। হিঞ্জেওয়ারি ফেজ 1-এ অবস্থিত সিম্বায়োসিস কলেজের পেছনে রয়েছে বেশ কয়েকটি মেস বাড়ি। তারই একটার সামনে এসে যখন সাথী আর যাদব নামল, তখন সময় প্রায় দুপুর 2টো। সেপ্টেম্বরের শেষের চড়া রোদে গা হাত পা পুড়ে যাওয়ার জোগাড়। এই বাড়িটাই তো? সাদা রঙের একটা মেস বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে জানতে চাইল সাথী। সম্মতি জানায় যাদব। 4 তলার ঘর। ওরা দুজনে পা চালিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। ঘরটাতে 2টো ছোট খাট রাখা আছে। তার মধ্যে একটাতে বসে রয়েছে একটি মেয়ে, আর একটা খাট ফাঁকা। কেউ নেই সেখানে।
মেয়েটি স্বাতীকে দেখে খাট ছেড়ে উঠে দাঁড়ায়। স্বাতীর নির্দেশে আরোহীর খাট, বিছানা, চাদর সব খুঁটিয়ে দেখে যাদব, যদিও তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। মিস মালিক বলছিল আপনারা আসবেন দেখা করতে। আমি অদিতি, বলুন। নমস্কার, আমি ইন্সপেক্টর সাথী গোর বলে। আরোহী সচদেব এখানেই থাকেন তো? থাকেন নয়, থাকতো। থাকতো মানে? 4-5 দিন আগেই জিনিসপত্র গুছিয়ে নিয়ে হঠাৎ বেরিয়ে পড়ল, আর মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট করলো। একটা ট্রাকের ধাক্কায় স্পট ডেড। সে কি? সে তো বলতে পারবো না, তবে খুব চিন্তায় ছিল। রাতে একেবারেই ঘুমোচ্ছিল না, ভুলভাল স্বপ্ন দেখছিল। ভয়ের কিছু বোধ হয়, কী কারণে যেন খুব ভয় পেয়েছিল। ও বলছিল ওর মা বাবাকে নিয়ে রাতারাতি মহারাষ্ট্র ছেড়ে দেবে, মুম্বাইয়ের বাড়িতে যাচ্ছিল। আপনি জিজ্ঞেস করেছিলেন হঠাৎ এমন বিহেভ করছে কেন? করেছিলাম, বহুবার জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলেনি। তবে কি জানেন ম্যাডাম, এমন ভয় মানুষ প্রাণহানির আশঙ্কা হলে পায়। তা আপনারা তো একই ল্যাবে, মানে রকওয়েল রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন, তাই না? হ্যাঁ। তা কোনোদিন কি ওকে অ্যাবনর্মাল মনে হয়েছিল? না ম্যাডাম, শি ওয়াজ ব্রিলিয়েন্ট ইন কেমিক্যাল রিসার্চ। বাই দ্য ওয়ে, ও কী নিয়ে কাজ করছিল কিছু জানেন? আমায় খুব একটা কিছু বলেনি। ওর কিছু কাগজপত্র ও ইন্টারনেট সার্চ ভুল করে আমার চোখে পড়েছিল। তবে কিছু একটা নিয়ে তো রিসার্চ করছিল। রকওয়েল রিসার্চ ইনস্টিটিউটে তো এরকম অনেক রিসার্চই হয়। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে ও কি বিষয়ে রিসার্চ করছিল। গোপন কিছু? সে তো বলতে পারবো না। ওকে, তো এই পরিবর্তন কি হঠাৎ করেই হয়েছিল? ওই যে ঘুরতে গেল বীরগাঁওয়ে, বীরের বাবার ফার্ম হাউসে গিয়েছিল বলেই তো শুনেছিলাম। গেল স্বাভাবিকভাবে, আর আসার পরে এমন পরিবর্তন। বীরগাঁও? হ্যাঁ। আর কিছু বলেছিল আরোহী? এমন কিছু যা হয়তো আমাদের কাজে লাগতে পারে? সেরকম কিছু তো। নো প্রবলেম, এই রইল আমার কন্ট্যাক্ট। কিছু মনে পড়লে বা কিছু জানতে পারলে অবশ্যই কল করো কিন্তু। শিওর ম্যাডাম। থ্যাঙ্কস আদিতি। কি হচ্ছে বলুন তো ম্যাডাম স্যার? 3 জন ঘুরতে গেল আর ফিরে আসার পর এমন সব অদ্ভুত ঘটনা। হ্যাঁ, এখন এই অ্যাক্সিডেন্টের ডিটেলস বের করো। হাইওয়ে পুলিশ পেট্রোলিংয়ের কেউ তো রিপোর্ট করেছিল অবশ্যই। আর আরোহীর মুম্বাইয়ের বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করো। যদি নিজের বাবা মাকে কিছু জানিয়ে থাকে আরোহী, দরকার হলে কাল সকালেই বীরগাঁওয়ের উদ্দেশ্যে আমাদের রওনা হতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গাড়িতে ওঠার সময় আরও একটা কথা নিজের মনেই বিড়বিড় করে বলে স্বাতী। বীরগাঁওয়ে কী এমন হয়েছিল যে রাতারাতি বাবা মাকে নিয়ে মহারাষ্ট্র ছাড়ার কথা ভেবেছিল? সেদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত অনেক চেষ্টা করেও আরোহী সচদেবের বাবা মায়ের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হলো না। মুম্বাইয়ের পানভেল এলাকার লোকাল থানার সাথে কথা বলে জানা গেল যে আরোহীর বাবা মা দুজনে হঠাৎ করেই হার্ট অ্যাট্যাকে মারা গেছেন। খুব সম্ভবত মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে কেউই ধকল সহ্য করতে পারেননি। পরের দিন সকাল সকাল বীরগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্বাতী ও যাদব। পিরাঙ্গুট পেরিয়ে মুলশির পথ ধরতেই আশেপাশের পরিবেশ বদলে যেতে থাকে। বাড়িঘরের পরিবর্তে ধুধু মাঠ ও জঙ্গুলে এলাকা ব্যস্ত রেখেছে রাস্তার দুপাশ। অল্প বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ি রাস্তা ধরে ওপরের দিকে ওঠার সময় বৃষ্টির গতিবেগ বাড়তে থাকে। গাড়ি চালানো বেশ কষ্টকর এমন সময়, তবুও সব কিছু সামলে এগিয়ে চলেছে ওদের গাড়ি। তামিনী ঘাটে পৌঁছতে না পৌঁছতেই দুশ্চিন্তা রীতিমতো ঘিরে ধরল ওদের। সামনে জমে রয়েছে ঘন কুয়াশা। বৃষ্টির গতি বিশেষ বৃদ্ধি না পেলেও কুয়াশার প্রভাবে সামনের রাস্তা দেখা দায়। বাঁ পাশে গভীর খাদ, ডান পাশে পাহাড়। অতি সন্তর্পণে না চালালে মৃত্যু অনিবার্য। আস্তে আস্তে চালাও যাদব। হ্যাঁ ম্যাডাম স্যার, বীরগাঁও থেকে বেশি দূর নেই আমরা। এই পাহাড়টা থেকে নিচে নামলেই বীরগাঁও সীমানায় এসে পৌঁছাবো আমরা। হ্যাঁ, কিন্তু এই পাহাড় পার করতেই তো। চিন্তা করবেন না ম্যাডাম, গণপতি বাপ্পা সঙ্গে আছেন আমাদের। অর্ণবী, বীর ও আরোহীর বীরগাঁওয়ে আসা
ওখান থেকে ফিরতে না ফিরতে দুজনের আত্মহত্যা এবং একজনের অ্যাক্সিডেন্ট, ও তার উপর আবার অর্ণবীর বিরুদ্ধে ক্লায়েন্টের ডেটা চুরির অভিযোগ। ঠিক পরপরই আরোহীর বাবা মায়ের হার্ট অ্যাটাক। আপাত দৃষ্টিতে কিছু না মনে হলেও খটকা একটা লাগছে। খটকা তো রয়েছে ম্যাডাম স্যার। এই দেখো, জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম, বীরের বাবার সম্পর্কে কিছু জানতে পারলে যাদব? উনি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে, যেখানে বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন সব। এই কোম্পানি মূলত গ্রামীণ উন্নয়নের দিকটা নজর দেয়, সরকারি অনেক প্রজেক্ট করে, বাজরিয়া গ্রুপ। আর হ্যাঁ, উনি বীরের সৎ বাবা। ওকে, তো আই এম নট ডান ইয়েট ম্যাডাম স্যার। আরও একটা জিনিস জানতে পেরেছি। আরে তো বলো সেটা। ইনোভেটিভ টেকনোলজি সলিউশন এই বাজরিয়া গ্রুপের আন্ডারে একটা কোম্পানি। এই বীরগাঁও থেকে ফিরে যাবার পরই ওর ওপর ক্লায়েন্টের ডেটা চুরির অভিযোগ ওঠে, আর ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার ব্যবস্থা করা হয়। মানে অর্ণবী যেখানে কাজ করতো? একদম তাই ম্যাডাম স্যার। রণবীর লোকটা না খুব একটা সুবিধের নয়, এই কথাটা আগেও তো বলতে পারতো। আর ম্যাডাম স্যার, আর ওই সহজদেবকে অ্যাক্সিডেন্ট করা ওই ট্রাকটাকে আমি খুঁজতে বলেছি। কিছু খবর পেলেই আপনাকে জানাবো। কিপ মি আপডেটেড। গাড়ি এগিয়ে চলে ধীরে ধীরে কুয়াশার গাঢ় চাদর ভেদ করে। খাদের গভীর থেকে উঠে আসা ভেজা শীতল বাতাস প্রবেশ করছে শরীরের ভেতর। ন্যাড়া কিছু পাহাড়ি গাছ, দৈত্যাকার খাদের কালো গহ্বর, ঝোড়ো হাওয়ার উপস্থিতি, ঘন মেঘের উপস্থিতি, সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। ওদিকে রাস্তার উল্টো দিক থেকে গাড়িও আসছে মাঝে মধ্যে। খাদের পেছল ধার বাঁচিয়ে কোনো রকমে এগিয়ে চলেছে ওদের গাড়ি। প্রায় 40 মিনিট পরে খাদ ছাড়িয়ে সমতলে নেমে আসে গাড়িটা। কিছু দূর চলার পরে বাঁ দিকে বিস্তীর্ণ একটি মাঠের ওপারে একটা গ্রামের আবছা অবয়ব চোখে পড়ে ওদের। এখানে কুয়াশার দাপট কিছুটা কম, তবে বৃষ্টির কোনো বিরাম নেই। মাঠের মাঝখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। জানলার কাঁচ নামিয়ে সাথী অল্প জোরে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটাই বীরগাঁও তো? আপনারা কারা? তুমি শুধু বলো এটা বীরগাঁও কিনা। আমরা পুলিশ, পুনে থেকে এসেছি একটা কেসের ব্যাপারে। এটাই বীরগাঁও। মাঠের মাঝখান দিয়ে একটা বড় এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা রয়েছে, ওটা ধরেই চলে যেতে পারবেন। ধন্যবাদ। গাড়ি আবার চলতে শুরু করলো মাঠের মাঝখান দিয়ে। মিনিট 10 লাগাতার ঝাঁকুনির পরে অবশেষে বীরগাঁওয়ের সামনে এসে পৌঁছয় সাথী ও যাদব। প্রথম দেখাতে গ্রামটা কেমন একটা যেন লাগে সাথীর। সব কিছু যেন ঠিক স্বাভাবিক নয়। গ্রামটায় মানুষজনের অতটা আনাগোনা নেই। দোকান আছে বেশ কিছু, যদিও সব কিছুই আপাতত বন্ধ, হয়তো পরে খুলবে। দরকারি একটা ফোন সেরে সাথীর পাশে এসে দাঁড়ায় যাদব। লোকাল থানায় বলেছি ম্যাডাম স্যার যে আমরা এসে গেছি। কি বলছে? থানায় আসতে বলছিল, আমি বললাম যে আমাদের তাড়া আছে, তাই ফার্ম হাউসটায় যাব যত তাড়াতাড়ি সম্ভব। আর কেমন একটা যেন গুড়িমসি ভাব রয়েছে ওদের। বেশ, আসতে দাও। বৃষ্টির গতি খানিক ত্বরান্বিত হওয়ায় আবার গাড়ির ভেতর বসে অপেক্ষা করতে লাগলো ওরা। দু একজন মানুষকে হেঁটে যেতে দেখা যাচ্ছে এখান থেকে। মিনিট খানেক সময় অতিক্রান্ত হওয়ার পরে একটা নারী মূর্তিকে এদিকেই হেঁটে আসতে দেখে সাথী। চোখ কুঁচকে এসে দেখে নারী মূর্তিটিকে খুব চেনা পরিচিত বলেই মনে হচ্ছে। গাড়ি থেকে নেমে এগিয়ে যায় সেদিকে সাথী। অর্চনা? কি দিদি, আপনি এখানে? হ্যাঁ, মানে একটা কাজে। কিন্তু তুমি এখানে? আমার গাঁও তো এটাই দিদি। ও আচ্ছা, আসলে কখনো জিজ্ঞেস করা হয়নি তো। তা তোমার বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক দিদি, বাবার মৃত্যুর খবর শুনে এসেছিলেন, তারপর আরো দুজন মারা গেল। মানে কি করে? অর্চনা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঘটল ব্যাঘাত। খানিক দূর থেকে পায়ের আওয়াজ শোনা গেল, সমবেত পায়ের শব্দ, ভারী বুটের শব্দ। দিদি, আমি আজ আসি, পরে ফোন করব, কিছু বলার আছে। দ্রুত পায়ে চলে যায় অর্চনা। ওর কি আরও কিছু বলার ছিল? কিছুক্ষণের মধ্যেই 3 জন খাকি উর্দিধারী এসে উপস্থিত হয় সেখানে। নমস্কার ম্যাডাম, আমি জনার্দন হাসে।
আপনারা আমার থানায় অপেক্ষা করতে পারতেন। আসলে তেমন কোনো কেস টেস আসে না তো, তাই থানায় কোনো কাজ থাকে না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলুন। ডিউটিতে ঘুমোচ্ছিলেন? হই আর কি। যাই হোক, ভিভাস রিট্রিট ফার্ম হাউসে যেতে চাই আমরা এক্ষুনি। হ্যাঁ ম্যাডাম, চলুন। আমাদের গাড়িতেই উঠে পড়ুন, সময় নষ্ট করার মতো সময় নেই। গ্রামের শুনশান রাস্তা পেরিয়ে এগোতে থাকে গাড়িটি। যাদব জানতে চায়, গ্রামে এত কম লোক কেন? দোকান বন্ধ, বাড়িঘর ফাঁকা। হাসে, কিছু বলে না। সঙ্গে থাকা কনস্টেবল চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে, কিছু বলে না। কি ব্যাপার, কি চোখে চোখে কথা হচ্ছে যে বড়? একজন কনস্টেবল বলে, মানে এই গ্রামে লোকে অদ্ভুতভাবে মরছে, আসলে অদ্ভুত সব মৃত্যু, অদ্ভুত সব আত্মহত্যা। অনেকের বিশ্বাস এর পেছনে অলৌকিক। জনার্দন প্রায় হো হো করে ওঠে। আরে দূর, তুমি থামো তো, এসব মন গড়া কথা। ম্যাডাম, এই গ্রামে না চাকরি আছে না কাজ রয়েছে, চাষবাসের অবস্থাও তো ভালো না, তাই আত্মহত্যা করেছে কয়েকজন। বাকিরা সব ধীরে ধীরে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে। সাথীর কপালে ভাঁজের গভীরতা বৃদ্ধি পায়, যদিও কিছু বলে না সে। গ্রামের আরেক প্রান্তে জঙ্গুলে ও জনবর্জিত এলাকা শুরু হওয়ার আগেই বাঁদিকের ছোট একটা রাস্তা ধরে মিনিট 5 এগোনোর পরে ভিউয়ার্স রিট্রিট ফার্ম হাউসের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। ফার্ম হাউসের আশপাশটা একেবারেই শান্ত, নিরিবিলি। জঙ্গলের ভেতর থেকে জংলি ফুল গাছের গন্ধ ভেসে আসছে। গাছপালারা বাতাসের সাথে তালে তাল মিলিয়ে মৃদুমন্দ তালে নৃত্য পরিবেশনায় ব্যস্ত। দরজাটা আপাতত বন্ধ, কেয়ারটেকার জাতীয় কারোর সাথে দেখার নেই। জঙ্গলের দিকে যাওয়ার একটা সরু রাস্তা চোখে পড়ে সাথীর। রণবীর কি এখানে আসেন জনার্দন? আসেন, তবে খুব কম। আপনার সাথে বেশ খাতির আছে মনে হচ্ছে। আপনি ওর আসার সময় অবধি জানেন? মানে তা একটু আছে বই কি। তো উনি কি এখানে একাই আসেন জনার্দন? বলছি, উনি কি এখানে একাই আসেন? হ্যাঁ, মানে হ্যাঁ, উনি একাই আসেন। ফার্ম হাউসের কেয়ারটেকার নেই? কোথায় সে? সে ছিল মানে এখন কোথায়? মানে আত্মহত্যা করেছে, বেশ কয়েক সপ্তাহ হলো। সে কি হচ্ছেটা কি? সে হঠাৎ কেন আত্মহত্যা করলো? সে তো ঠিক জানি না ম্যাডাম। কি জানেনটা কি আপনি? পুনেতে 3টে দুর্ঘটনা ঘটেছে, একটা মার্ডার সুইসাইড, একটা সুইসাইড আর একটা অ্যাক্সিডেন্ট। এরা 3 বন্ধু এই ফার্ম হাউস থেকে ফিরে যাওয়ার পরেই এমন সব ব্যাপার শুরু হয়। ব্যাপারটা কতটা গুরুতর সেটা কি বুঝতে পারছেন? কেয়ারটেকার কোথায় থাকে আপনি আমায় জানাবেন এখনই। ওর বাড়িতে যেই থাকুক তার সাথে দেখা করা দরকার। ও স্ত্রী আছে বলেই শুনেছি। বেশ, চলুন। অভিশাপ অভিশাপ অভিশাপ? কিসের অভিশাপ? একবার বলছেন অলৌকিক, একবার বলছেন অভিশাপ, ব্যাপারটা কি? সে এসেছে, সে নিশ্চয়ই এসেছে, না হলে এমনভাবে সকলের মৃত্যু হতো না। একটু পরিষ্কার করে বলুন তো, গ্রামে কারা মারা যাচ্ছে? জনার্দন যেন আবার ব্যস্ত হয়ে পড়লেন। গ্রামের লোকেরা সত্যি ভয়ে রয়েছে। কি যে শুরু হলো। চলুন, কেয়ারটেকারের বউ বাড়িতে আছে কিনা দেখি। বটগাছের নিচে তৈরি করা বেদির ওপর বসে স্থানীয় কয়েকজন লোক তামাক বিড়ি খাচ্ছিল। জনা ছয়েকের ছোটোখাটো একটা বাহিনী সমেত জনার্দনকে হন্তদন্ত হয়ে আসতে দেখে ওরা জানতে চাইল কি হয়েছে। জনার্দন উত্তর দেয় না, ওদের চুপ থাকার নির্দেশ দেয়। খানিকটা অদ্ভুত লাগে সাথীর। ভাঙাচোরা কয়েকটা দোকানের মাঝের একটা কাঁচা রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতেই টালির চালের বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। হাঁকডাক শুনে এক গ্রাম্য মহিলা বেরিয়ে এলো, চোখের তলায় কালি পড়েছে অল্প। জনার্দন বলল, ইন্সপেক্টর সাথীগড় বলে এসেছেন তোমার সাথে কিছু কথা বলতে, পঙ্কজের ব্যাপারে। পঙ্কজের স্ত্রীর চোখ মুখ কেমন যেন হয়ে গেল, শক্ত হলো সাথীর চোয়াল। আপনার নামটা কি যেন বললেন? ম্যাডাম জি, আমার নাম সীমা। সীমা, কটা কথা জানার আছে তোমার থেকে। আমি কিন্তু একদম সোজাসুজি উত্তর চাই। বলুন ম্যাডাম। তোমার স্বামী আত্মহত্যা করেছিল কবে? এই তো ম্যাডাম 2 সপ্তাহ আগে। 3টে ছেলে মেয়ে এসেছিল গ্রামের বাইরের ওই ফার্ম হাউসে। ওরা ওখান থেকে চলে যাওয়ার পরে কি আত্মহত্যা করেছিল? মানে? ভয় পাওয়ার দরকার নেই, কিছু লুকোবে না। হ্যাঁ ম্যাডাম জি।
যত ঝামেলার শুরু গত 3 সপ্তাহেই হয়েছে। কারণ উনি জেগে উঠেছেন ম্যাডাম। এত বছর পরে উনি জেগে উঠেছেন। উনি প্রায় 400 বছর আগে অবধি এই গ্রাম আর জঙ্গল আগে এক আদিবাসী প্রজাতির বাসস্থান ছিল। ওরা নরভক্ষণ করত, খুন করে সেই রক্ত ওদের এক অপদেবীকে ভোগ দিত। জঙ্গলের গভীরে একটা মন্দির আছে। সবাই বলে মন্দিরটা নাকি সেই অপদেবীর। একবার ওই মন্দিরে ভুলবশত আগুন লেগে যায়, আদিবাসীরা পালিয়ে যায় এলাকা ছেড়ে। ওরা নাকি বিশ্বাস করত এর ফলে অপদেবী ক্রুদ্ধ হয়েছেন, তাই এই এলাকায় থাকা শুভ না। 400 বছর ধরে ওই মন্দিরের গর্ভগৃহে কেউ যায়নি ম্যাডামজি। কেউ জানে না ওখানে কি আছে বা কে আছে। সবাই বলে ওই মন্দির আর ওই জঙ্গল অপবিত্র, অভিশপ্ত। হয়তো সেই ভয়ঙ্কর অপদেবী আজও ওখানেই রয়েছে। আমার স্বামী আমায় বলেছিল ওই 3টে ছেলে মেয়ে নাকি ওই মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিল। আর তারপর থেকেই গ্রামে আত্মহত্যা, একের পর এক আত্মহত্যা। গত 3 সপ্তাহে গ্রামে 22টা আত্মহত্যা হয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে দিচ্ছে। সবাই বলছে ওই 3টে ছেলে মেয়ে 400 বছরের পুরনো অভিশাপকে মুক্তি দিয়েছে, আর তার ফলেই গ্রামের এই দুর্গতি। একটু কষ্ট দেব। যেদিন তোমার স্বামী আত্মহত্যা করলো সেদিন ঠিক কি ঘটেছিল? ম্যাডাম আমি বলতে পারবো না, ভয় লাগছে। আমরা আছি, ভয় পাওয়ার কিছু নেই, বলো। ফার্ম হাউস ছেড়ে ওই 3টে ছেলে মেয়ে চলে যাওয়ার পরে ও চলে আসে বাড়িতে। খুব ভয়ে ছিল। 2 দিন পরে দেখি ওর স্বভাবে আমূল পরিবর্তন। একদম চুপ, সব সময় যেন কি ভাবছে, ভুল ভাল দেখতে পেত আর বলতো। এক রাতে শুয়েছিলাম আমরা, হঠাৎ মাঝরাতে চিৎকার করে ওঠে, বলে ওই দরজার কাছে মাথায় ঘোমটা দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে, নুপুরের শব্দ শুনতে পাচ্ছে, ঠিক ওর মরা মায়ের মতন বেশভূষা। তার পরদিন থেকে কথা বলা বন্ধ। মরার আগের 4-5 দিন যেন ঘুম চলে গেল, ঘুম নাকি আসেই না। যে রাতে ঘটনা ঘটল আমি শুয়েছিলাম, হঠাৎ শব্দ পেলাম যে ঘরময় কে যেন হাঁটছে। বিছানায় হাত দিলাম, দেখি ও নেই। উঠে পড়লাম। ঘরের বাইরে বেরিয়ে দেখি চারিদিক অন্ধকার, লোডশেডিং চলছিল। মোমবাতি জ্বালিয়ে ওকে খুঁজতে থাকলাম। হঠাৎ হালকা আলোয় দেখলাম অল্প দূরে দাঁড়িয়ে রয়েছে ও, আর গলায় ধরা একটা ধারালো ছুরি। আমি কিছু বলতে পারার আগেই গলার ওপর দিয়ে ছুরি চালিয়ে দিল। অভিশাপ লেগেছে, অভিশাপ। কবে যে আমি এই অভিশাপের শিকার হব সেই ভয়ই রয়েছি। একটা কথা একটু জানতে চাইবো, ঘুম হচ্ছে? কাল রাতে একেবারেই ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ওকে হাসছে আর গলার ওপর দিয়ে ছুরি চালিয়ে দিচ্ছে। ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত।
গ্রামে কোনো অভিশাপের ছায়া পড়েছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় স্বাতী, তবে এখানে সকলেই যে ভয়ে রয়েছে এটা সে বুঝতে পেরেছে। এই ভয় অজানার ভয়, মৃত্যু যে কখন এসে দরজায় কড়া নাড়বে সেই ভয় রয়েছে সকলে। সীমার সাথে কথা আর না বাড়িয়ে বেরিয়ে আসে স্বাতী, যাদব ও জনার্দন সহ বাকিরা। জনার্দন ভাও, প্রতিটা ভিকটিমের সাথে একই জিনিস হয়েছে, ঘুম কম, নাইটমেয়ার আর তারপরে আত্মহত্যা। আমি তো ভাবছি যে ওরা হয়তো এমনি এমনি। আর আপনি বলছেন যে চাষবাস নেই, কাজ নেই বলেই আত্মহত্যা করেছে এরা? বেসিক ইনভেস্টিগেশনটা তো করবেন। দেখুন, আপনি এখানের অফিসার না, এখানে কি করা দরকার সেটা আমি বুঝবো। দেখছেন তো অভিশাপ অভিশাপ বলছে সবাই। এবার আসুন। বেশ, চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন সাথী ঘোর বলে সত্যের পেছন কখনোই ছাড়বে না। জনার্দন নিজের দলবল নিয়ে গজগজ করতে করতে বিদায় নিয়েছে। গাড়িতে চেপে গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা ধরে আবারও ফিরে আসছে স্বাতী ও যাদব। দুপুর হলেও গ্রামের রাস্তা শুনশান, দমবন্ধকর নিস্তব্ধতা এখনও বিরাজ করছে। ম্যাডাম স্যার, জনার্দন কিন্তু ঠিক সুবিধার নয়, তাই না? কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, এটা কিন্তু মাস হিস্টিরিয়ার কেস। একসাথে অনেকে আত্মহত্যা করেছে, মানে এখানে মানুষের মধ্যে মাস হিস্টিরিয়ার প্রভাব পড়েছে। আর মানুষের বিশ্বাস অর্ণবী বীর আর আরোহী অভিশপ্ত মন্দিরের গর্ভগৃহে ঢোকার পর থেকেই এসবের শুরু। আমি একটা কথা ভাবছিলাম ম্যাডাম স্যার। বলো যাদব। মন্দিরে গর্ভগৃহে একবার ঢুকে দেখলে হয় না? গ্রামে অভিশাপের ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, বুঝলে? তবে এটাও ঠিক যে মন্দিরের ভেতর থেকে ওরা তিনজন বেরোনোর পরেই কেন এমন অদ্ভুত ব্যাপার শুরু হলো। কিন্তু মন্দিরে জানার ব্যাপারটা যদি জনার্দন জানতে পারে, নালিশ করবে ওপর তলায়, জল ঘোলা হবে। তাহলে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, প্রপার পারমিশন লাগবে, তারপর একটা টিম নিয়ে তাড়াতাড়ি এখানে আসতে হবে। যদি আবার একটা কিছু হয়ে যায় ম্যাডাম স্যার, আজ কি একবার গেলে হয় না? হ্যাঁ, ব্যাপারটা নিয়ে জল ঘোলা হলে? ম্যাডাম স্যার, আপনি কবে থেকে উপরতলা অর্ডার আর রেস্ট্রিকশন নিয়ে ভাবছেন? হ্যাঁ, আমি যে ম্যাডাম স্যারকে চিনি তিনি প্রথমে অ্যাকশন নেন, তারপরে ওপরওয়ালার অর্ডার নিয়ে ভাবেন। আর যদি সত্যিই এখানে অভিশাপের নামে কিছু থেকে থাকে, সেটা তাড়াতাড়ি বুঝতে না পারলে আরও অনেকেই আত্মহত্যা করবে। বেশ, তাহলে একটা রিস্ক নিই, চলো। ওকে ম্যাডাম স্যার। ঠিক সেই সময় গাড়ির ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে একজন মহিলা। কোষে ব্রেক মারতে বাধ্য হয় যাদব। মহিলাকে দেখে স্বাতী তো অবাক, দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। এ কি অর্চনা? দিদি, আপনাদের ফেরার অপেক্ষা করছিলাম, তাই এখানে লুকিয়ে দাঁড়িয়েছিলাম। সে কি, কেন? আপনাদের কিছু দেখানোর আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখাতে হবে। জনার্দন একবার জানতে পারলে। কি করবে ও? ওদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছে জনার্দন। ঘুষ নিয়েছে? কাদের থেকে? ঠিক বলতে পারবো না, তবে শহরের কয়েকজন লোকের সাথে জনার্দনকে ফার্ম হাউসে মিটিং করতে দেখেছি। চলো তাহলে। একটু রোদ পড়লে যাব দিদি, কারণ নজরে পড়লে সুযোগ থাকবে না। ওই ফার্ম হাউসে আপনার সমস্ত প্রশ্নের জবাব রয়েছে। এক মিনিট, এখানে কি চলছে বলো তো? এই শহরের লোকজন কারা? সে জানি না দিদি, কিন্তু এই অভিশাপ সব বানানো গল্প, মিথ্যে কথা। এরাই চড়িয়েছে। গ্রামের একটা প্রচলিত গল্পকে সত্যি বলে চালাচ্ছে ওরা। আসলে শহরের লোকগুলো এখানে কিছু একটা করছে, আমার মন বলছে। আর আমার মনে হয়। কি মনে হয়? আমার মনে হয় এগুলো একটাও আত্মহত্যা নয়, এগুলো খুন। আমার বাড়ির তিনটে স্বাভাবিক লোক হঠাৎ করে আত্মহত্যা করলো। সে ভয়ানক দৃশ্য। কোনো মানসিক রোগ ছাড়া হঠাৎ কেন কেউ আত্মহত্যা করবে? আপনি চলুন ওই ফার্ম হাউসে, ওখানে আপনি নিশ্চয়ই কিছু খুঁজে পাবেন। রোদ পড়ে বেশ কিছুক্ষণ হয়েছে। গ্রামের পথ এখন ছায়ায় মোড়া, পথঘাট শুনশান, রাস্তাঘাটে আলোর ব্যবস্থা নেই। জঙ্গলের দিকে যাওয়ার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সন্ধ্যের অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে গ্রামের রাস্তা দেখছিল স্বাতী।
অর্চনা ও যাদবের হাতে ধরা টর্চের আলো জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে সামনের রাস্তা। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কাছাকাছি কোথাও হয়তো ডোবা রয়েছে, কেননা ব্যাঙের ডাক শোনা যাচ্ছে অহরহ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। গাঢ় অন্ধকারে ঘেরা জঙ্গলের দিকে দেখে স্বাতীর বুক ছ্যাঁত করে ওঠে। ফার্ম হাউসে ঢোকার কোনো রাস্তা আছে অর্চনা? ফার্ম হাউসের পেছন দিকে চলুন। ফার্ম হাউসের পেছন থেকে জঙ্গলের পরিমাণ অনেক বেশি। হাওয়ায় শিরশির করে গাছের পাতা নড়ছে। খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল ওরা। মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো সরাতেই কাঠের একটা পাটাতন চোখে পড়ে ওদের। যাদব ও স্বাতী মিলে সেটাকে টেনে তুলতেই টর্চের আলোয় ওরা দেখতে পায় একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এখানে তো অন্য কিছুই চলছে। ফার্ম হাউসের পেছনে মাটির নিচে যাওয়ার রাস্তা বানানো হয়েছে। হচ্ছেটা কি এগুলো? নিচে নেমে দেখাই যাক না ম্যাডাম স্যার। আমরা নিচে নামছি, তুমি এখানে দাঁড়িয়ে দেখো কেউ আসছে কিনা। কাউকে আসতে দেখলেই আমায় ফোন করবে। এই বলে ভেতরে নেমে যায় স্বাতী ও যাদব। মাটির নিচে হাঁটা চলা করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। অনেক সময় নিয়ে বানানো সুড়ঙ্গ। যাদব অবাক হয়ে যায়। এসব এমনি এমনি কেউ করে না। গাঢ় অন্ধকারে টর্চের একটা আলো এগিয়ে চলেছে মন্থর গতিতে, অতি সন্তর্পণে। মাথার ওপরে এবড়ো খেবড়ো সিলিং, পায়ের তলায় খানাখন্দ। আরও কিছুটা এগোতেই একটা অদ্ভুত পাথুরে গঠনের কাছে এসে উপস্থিত হলো স্বাতী ও যাদব। টর্চের আলোর এক ঝলকে হঠাৎ করে দেখলে মনে হবে যেন একটা দেবী মূর্তি। খুব সম্ভবত আদিবাসীরা এই পাথরটাকেই দেবী রূপে মানত। এটাই কি মন্দিরের গর্ভগৃহ? এই সুড়ঙ্গটা কি তবে ফার্ম হাউস থেকে মন্দিরের গর্ভগৃহ অবধি ঘোরা হয়েছে? কথাগুলো একভাবে বলছিল যাদব। স্বাতী কিছু বলছে না, খুব মনোযোগ সহকারে কিছু একটা শুনছে সে। শুনতে পাচ্ছ যাদব? কি শুনবো ম্যাডাম স্যার? ভালো করে শোনো, একটা শব্দ আসছে ওই দরজার ওপার থেকে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম স্যার, খুব চাপা একটা শব্দ। কেউ যেন গুনগুন করে গান গাইছে। গুনগুন করে গান? আরে এত কনসিস্টেন্টলি এক সুরে কোনো মানুষ কি গাইতে পারে নাকি? কি যে বলো না। তাহলে কোনো ডিভাইসের মোটর খুললে এমন শব্দ হয়। আমার মনে হয় কি জানো, ওই দরজার ওপারে কোনো একটা ডিভাইস রয়েছে যেটা কনস্ট্যান্টলি ঘুরে চলেছে। মন্দিরের গর্ভগৃহে এমন একটা জায়গা বানানো কেন হয়েছে সেটাই হলো প্রশ্ন। স্বাতীর ফোনটা হঠাৎ করেই বেজে ওঠে। বলো অর্চনা। তাড়াতাড়ি ওপরে উঠে আসুন দিদি, একটা গাড়ি আসছে এদিকে। ঠিক আছে, আসছি আসছি আমরা। সাবধানে আসবেন, কোনো শব্দ যেন না হয়। স্বাতী ও যাদব আবার ওপরে ওঠার রাস্তার দিকে এগিয়ে চলল দ্রুত পায়ে। ওপরে উঠে প্রথমটায় অর্চনার চিহ্ন চোখে পড়ল না। চাপা স্বরে বলল, দিদি এদিকে। চাপা স্বরে ডাক শুনে এদিক ওদিক তাকাতে গিয়ে স্বাতীর চোখে পড়ে যে একটা ঝোপের আড়ালে বসে রয়েছে অর্চনা। স্বাতী ও যাদব গিয়ে ওর সাথে গিয়ে বসে পড়ে। অন্ধকারে ঝোপের আড়ালে বসে ওরা দেখতে থাকে যে গাড়িটা এসে থামল ফার্ম হাউসের সামনে। কয়েকজন লোক নামে গাড়ি থেকে। তাদের মধ্যে রণবীরকে চিনতে অসুবিধে হয় না স্বাতীর। সবার শেষে গাড়ি থেকে নামে জনার্দন। বলেছিলাম না দিদি, জনার্দন এদের সাথে মিটিং করে। চুপি সারে রণবীর সহ বাকিদের ছবি মোবাইলে তুলে নেয় স্বাতী। যাদব, এখনই পুনে রওনা দিয়ে এখানে ফিরে আসার জন্য একটা ফোর্স তৈরি করতে হবে আর পারমিশন নিতে হবে। কিন্তু জনার্দন সাহায্য না করলে? করবে না মানে? ওর বাপ সাহায্য করবে। ওই দরজার আড়ালে কি আছে আমি জানি না, কিন্তু আমার মন বলছে এতগুলো মৃত্যুর সাথে ওই শব্দের কোনো না কোনো যোগ তো আছেই। আর এই যোগসূত্র আমি খুঁজে বের করবেই। রণবীর তলে তলে ভালোই খেল খেলছে। চলো অর্চনা, তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। সেদিন অনেক রাত অবধি হলঘরে সোফায় বসে ভাবতে থাকে স্বাতী। ভাবে ওই অদ্ভুত যান্ত্রিক শব্দের কথা, ভাবে অর্চনার কথা, ভাবে সীমার কথা। ওরা সকলে ভাবছে যে দেবীর অভিশাপে সবাই আত্মহত্যা করছে, কিন্তু এই ঘটনার পেছনে কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে। সময় কম, কিন্তু তাকে খুঁজে বের করতেই হবে। দেওয়াল ঘড়িতে তখন রাত প্রায় 12:30। স্বাতীর খেয়াল হয় যে মৃণাল তখনও জেগে রয়েছে। ল্যাপটপের শব্দ ভেসে আসছে ঘর থেকে। নিশ্চয়ই ঘুমোয়নি এখনো। কিরে মৃণাল,
এখনও ঘুমোসনি? সিনেমা দেখছিস নাকি? না গো মাসি, ওই একটা সায়েন্স ভিডিও দেখছিলাম। আচ্ছা, তা কিসের ভিডিও দেখছিস একটু শুনি। তোর সাথে যে দুদণ্ড বসে কথা বলবো তারও উপায় নেই। এই কিভাবে ন্যানোবটের মাধ্যমে মানুষের রোগ দূর করা যাবে ভবিষ্যতে, মানে কোনো ওষুধ না খেয়েও অনেক রোগ দূর করা যাবে। আচ্ছা, কিভাবে? এটা একটা স্পেকুলেশন। ধরো একটা প্রি প্রোগ্রামড ন্যানোবট যদি ইনজেকশনের মাধ্যমে তোমার ব্লাড স্ট্রিমে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সেই ন্যানোবটকে বাইরে থেকে প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করে কনস্ট্যান্টলি কমান্ড দেওয়া যাবে যে কখন কত পরিমাণে ওষুধ বা কেমিক্যাল রিলিজ করতে হবে। এমনকি ব্রেন ওয়েভের মাধ্যমেও নাকি ফিউচারে এমন করা সম্ভব। মানে কোনো ডিভাইস নেই, শুধুমাত্র চিন্তা শক্তির মাধ্যমে। ভাবো কত সুবিধা। দারুণ তো। তবে এখনও এতটা অ্যাডভান্সড হয়ে পারেনি সব প্রসেস। মানুষের উপরে প্রয়োগ করার মতো টেকনোলজি এখনও বানিয়ে ওঠা যায়নি। সাথী উঠেই যাচ্ছিল, হঠাৎ একটা খটকা লাগলো। মৃণাল, একটা জিনিস জানার ছিল। বলো না মাসি। তুই যা বললি তার মাধ্যমে কি যে কোনো কেমিক্যাল পুশ করা যেতে পারে? হ্যাঁ, সেরকমভাবেই তো সবাই ভাবছে আর বানানোরও চেষ্টা করছে। আচ্ছা, এমন কোনো কেমিক্যাল আছে যা ধর সুইসাইডাল থটস আনে? সে তো বলতে পারবো না মাসি, কিন্তু সেরোটোনিনের মাত্রা হঠাৎ কমে গেলে ডিপ্রেশন হয়। সেখান থেকে হয়তো ঘুম কম হলেও হতে পারে। মানে তুই বলছিস সুইসাইডাল থট আসতে পারে? হ্যাঁ, এটা পসিবল, কিন্তু এমন কিছু মানুষের ওপরে প্রয়োগ করা হয়নি এখনো। 2016 সালে এমনভাবে কেমিক্যাল দিয়ে ব্রেন ওয়েভের মাধ্যমে ন্যানোবটকে অ্যাক্টিভেট করিয়ে কেমিক্যাল রিলিজ করিয়ে একটা আরশোলাকে আত্মহত্যা করানো হয়েছিল ওই পরীক্ষামূলকভাবে। তবে আমার মনে হয় এই ব্যাপারটা প্রিডিফাইন্ড সাউন্ড ওয়েভের মাধ্যমেও ঘটানো সম্ভব। মানে ন্যানোবটগুলোকে যদি ইনস্ট্রাক্ট করা থাকে যে নির্দিষ্ট একটা শব্দ শুনলেই ওরা অ্যাক্টিভেট হয়ে কেমিক্যাল রিলিজ করবে, সেটাও হয়তো কোনো দিন সম্ভব হবে। আচ্ছা, তো সেই সাউন্ড ওয়েভ কি কোনো বাঁশির হতে পারে? হ্যাঁ, হতেই পারে। ঠিক আছে রে, অনেক উপকার হলো। আমায় একটা ফোন করতে হবে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল যাদব। তাকে জড়িয়ে শুয়েছিল ওর স্ত্রী মঞ্জুরি। স্বামীকে অনেকদিন পর কাছে পাওয়ার সুযোগ খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়েছে। যাদবের মোবাইল বেজে উঠতেই তরাক করে উঠে বসে সে। এই এক ম্যাডাম স্যার রাত বিরাতে ফোন করছে, নিজেও ঘুমায় না, অন্যকেও ঘুমাতে দেয় না। ঘুম জড়ানো গলায় গজগজ করতে করতে অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। ফোনটা রিসিভ করার পরে যাদবকে মৃণালের কাছ থেকে শোনা কথাগুলো বলে সাথী। কিন্তু এগুলো তো স্পেকুলেশন ম্যাডাম স্যার। হতে পারে কি না বলো? হতে পারে ম্যাডাম স্যার, কিন্তু নিশ্চিত হব কি করে? হ্যাঁ, সব হবে। আরোহীর অ্যাক্সিডেন্ট নেহাত দুর্ঘটনা নয়, খুন। এটা তো আমি 100% শিওর। রণবীরকে আরোহীর মৃত্যুর সাথে লিঙ্ক করতে পারলেই ওর বিরুদ্ধে প্রমাণ আরো জোরদার হবে, বাকিটাও স্বীকার করবে। দুপুরের জরুরি কিছু মিটিং সেরে নিজের কেবিনে বসেছিল রণবীর। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর পদে আসার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এই প্রজেক্ট শেষ হওয়া খুবই দরকার। কোম্পানির ঘাটতি প্রচুর, আর সেই ঘাটতি সামাল দিতে যে কোনো পদক্ষেপ নিতে সে রাজি ছিল, নিয়েছিল প্রয়োজনীয় পদক্ষেপ। নিজের সৎ ছেলে বীরকে বলিদান দিতেও দুবার ভাবেনি। হয়তো সৎ ছেলে বলেই পেরেছে। আর এত পরিকল্পনা সব ভেস্তে দেবে ওই ইন্সপেক্টর সাথী গোড় বলে, সে কিছুতেই হতে দেবে না। গতকাল জনার্দনের কাছে সব শুনেছে সে। গন্ধে গন্ধে ঠিক পৌঁছে গেছে বীরগাঁওয়ের ফার্ম হাউসে। হয়তো ফার্ম হাউসের তলায় গোপন সুড়ঙ্গটাও খুঁজে পেয়ে গেছে। হয়তো না খুঁজে পেয়েছে বলে ধরে নিতে হবে। বীরগাঁওয়ে কি চলছে এই রহস্য রাষ্ট্র হয়ে গেলে সব শেষ। তবে তা হবে না। ইন্সপেক্টর সাথী গোড় বলে বেশি বাড়ার আগে মোক্ষম একটা আঘাত দিতে হবে, এবং সেই ব্যবস্থা হয়েও গেছে। মৃণালকে রেডি করে স্কুলে রওনা করে দিয়ে বেরিয়ে পড়ে সাথী। যাদব যোগ দেয় যথাসময়। ওদের গন্তব্য রণবীরের অফিস। রণবীরের অফিসে পৌঁছতে খুব বেশি সময় লাগে না। ঝড়ের বেগে অফিসে ঢুকে পড়ে সাথী ও যাদব। অফিসের সিকিউরিটি বাধা দেওয়ার চেষ্টা করলে লাভের লাভ হয় না খুব একটা।
রণবীরের কেবিনে ঢুকে পড়ে ওরা। কিন্তু অদ্ভুত ব্যাপার যে রণবীরের ব্যবহারে বিচলিত হওয়ার কোনো লক্ষণ নেই। আসুন ম্যাডাম, আসুন। আপনার সত্যি কথা বলার সময় এসে গিয়েছে রণবীর। বীরগাঁওয়ের ফার্ম হাউসের নিচের সুড়ঙ্গের সাথে ওখানকার বাসিন্দাদের আত্মহত্যার কিসের সম্পর্ক সেটা আপনিই বলবেন। আর তার সাথে অর্ণবী, বীর ও আরোহীর মৃত্যুর কারণটাও আপনিই বলবেন। কি বলছেন? কি ফার্ম হাউসের নিচে কোন সুড়ঙ্গ? আপনি জানেন না? না জানার ভান না করে বলুন। নিরীহ মানুষের আত্মহত্যা করতে ন্যানোবট ইউজ করছেন, তাই না? কি সব বলছেন ম্যাডাম? আত্মহত্যা করাবো কেন আমরা? আর প্রমাণ ছাড়া আপনি কিভাবে এসব বলছেন? থানায় চলুন আপনি। কেন? যেতে বাধ্য না আমি। আপনি দেখবেন আমার পাওয়ার। ব্যাস ম্যাডাম, ব্যাস। আর এক পাও না। আমার ছেলের আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে কিছু না পেয়ে উল্টো পাল্টা অভিযোগ আনবেন না। উল্টো পাল্টা? এই ছবিটা দেখুন। অত রাত্রে আপনি কি করছিলেন ফার্ম হাউসে? জনার্দন হাসে, ও তো দেখছি আপনার সাথেই রয়েছে। তো এটা একটা ক্রাইম। আপনার ফার্ম হাউসের কেয়ারটেকার আত্মহত্যা করছে, আপনার সৎ ছেলে আত্মহত্যা করেছে, আপনার ফার্ম হাউসের নিচে সুড়ঙ্গ পাওয়া যাচ্ছে, আর আপনি বলছেন। ঠিক এই সময় ওকে বাধা দেয় যাদব। ম্যাডাম, আপনাকে না পেয়ে আমার কাছে একটা ফোন এসেছিল। স্কুলে একটা ঘটনা ঘটেছে। মৃণাল। কি হয়েছে মৃণালের? আসলে ও কি? ও হঠাৎ কোলাপস করেছে। ইমিডিয়েটলি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে স্বাতী ও যাদব বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে পড়তেই মোবাইলে একটা নাম্বার ডায়াল করে রণবীর। হ্যালো, স্বাতীগড় বলে চলে এসেছিল অফিস অবধি। উনি সব কিছু বুঝতে পারছেন, বাকিটাও না খুঁজে নেন। তবে আপনার কথা মতো ওর বঞ্জির ব্যবস্থা হয়ে গিয়েছে। কি করব এবার? বেশ, তাহলে এবার স্বাতীগড় বলে ব্যবস্থা করতে হবে বাকিদের মতোই। বঞ্জির মৃত্যুর পরেই রহস্য মৃত্যু মাসির, এই হেডলাইন আসবে কয়েকদিনের মধ্যেই। হাসপাতালে ঢুকে প্রায় দৌড়ে আইসিইউর কাছে পৌঁছয় স্বাতী ও যাদব। আইসিইউ এর সামনে তখন বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের ভিড়। খুব সম্ভবত একজন ডাক্তারকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ওরা। দ্রুত পায়ে হেঁটে যায় স্বাতী। এক্সকিউজ মি ডক্টর, হাউ ইজ মৃণাল? Who are you? She is my sister's daughter. What happened to her? We don't know exact reason. It was like her heart switched off. So, now? As she is young, the CPR worked. But we will keep her here for 2 days. Oh, thank God. Oh, this is Mrinal's locket. Take it. লকেটটা হাতে নিয়ে দেখে একবার স্বাতী। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসার জন্য মৃণালের স্কুলের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে কেবিনের ভেতর প্রবেশ করে স্বাতী। মৃণালকে দেখে ভেঙে পড়ে। দিদির পরে তোকে হারাতে হলে আমি ঠিক আছি। বাবু, বাবু তোকে ছাড়া আমি কি করে? আই এম ফাইন মাসি। কি করে হলো বলতো? পাস আউট করার আগে যা যা মনে আছে বলতো। জানি না মাসি, আচারটা খেলাম আর আর একটা লোক বাঁশি বাজাচ্ছিল। তার কিছুক্ষণ পরেই সব কেমন অন্ধকার হয়ে গেল, কিছুই মনে নেই। বাঁশি আগে কোনোদিন দেখেছিস? না মাসি, কোনোদিন দেখিনি। আমার আচারটার স্বাদও আজকে আলাদা ছিল। আমার জন্য নাকি স্পেশালি বানিয়ে রেখেছিল। তুই তো এতদিন ওখান থেকে আচার খাচ্ছিস, আগে এমন কিছু হয়নি? না, কারণ আজকের লোকটা আলাদা ছিল। তাহলে সে জানলো কি করে যে তুই কি ফ্লেভারের আচার খাস? তাই তো মাসি। কে ছিল ওই লোকটা? তোকে খুন করার চেষ্টা করা হয়েছে, আর আমি জানি এটা কে করেছে। নাও দিস ইজ পার্সোনাল। তুই রেস্ট নে, আমি আসছি। অন্তদন্ত হয়ে চেম্বার থেকে বেরোতে না বেরোতেই যাদব বলে, ম্যাডাম স্যার, অদিতির ফোন এসেছিল। ও বলছিল যে ও কিছু একটা খুঁজে পেয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আরোহী শ্রুতি আগরওয়ালের করা একটা রিসার্চ পেপার নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করছিল এবং সেটা একটা ব্যাকআপ করছিল। হসপিটাল থেকে বেরোনোর সময় রিসেপশনের টিভিতে চলতে থাকা একটা খবরের দিকে নজর গেল ওদের।
বীরগাঁও নামের একটি গ্রাম হঠাৎ করেই যেন জনশূন্য হয়ে গেছে। গত কয়েক মাস যাবৎ অদ্ভুত সব আত্মহত্যার ঘটনা ঘটতে থাকে এই গ্রামবাসীদের মধ্যে, এবং গ্রামবাসীদের মতে এই গ্রামে কোনো এক অপদেবীর অভিশাপের প্রকোপ পড়েছে। গ্রামবাসীরা আগেই ভয়ে গ্রাম ছাড়ছিল। গ্রামটি সম্পূর্ণরূপে খালি হয়েছে আজ সকালে। গাড়ি চালাচ্ছে যাদব, বসে রয়েছে স্বাতী। শ্রুতি বলে মানে আমার দিদির করা সিক্রেট রিসার্চ পেপার ব্যাকআপ কেন করেছিল আরোহী? সেটাই, তবে এই ব্যাকআপ ডিভাইসটা হয়তো নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে। আমার সন্দেহই ঠিক। অর্ণবী, বীর আর আরোহী কিছু একটা জেনে ফেলেছিল ফার্ম হাউসটা আর গ্রামের মৃত্যুগুলো নিয়ে। আর মনে আছে সেই বাঁশিওয়ালার কথা? হ্যাঁ ম্যাডাম স্যার, মনে আছে। মৃণাল আজ ওই বাঁশির শব্দ শোনার পরেই পাস আউট করে যায়। মানে সাউন্ড ওয়েভ, সেই ন্যানোবট, সাউন্ড ওয়েভ থিওরি। মানে শরীরে ন্যানোবট ঢোকানোর পর বাঁশির শব্দকে প্রপার একটা সাউন্ড ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে তার মাধ্যমে ন্যানোবটকে অ্যাক্টিভেট করে তোলা, যাতে ওরা সঠিক সময় কেমিক্যাল রিলিজ করতে থাকে, তাই তো? একদমই তাই। তাহলে গ্রামের লোকজন কিভাবে মারা যাচ্ছে? ফার্ম হাউসের নিচের সুড়ঙ্গের বন্ধ দরজার পেছনে ওই শব্দটার কথা মনে আছে যাদব? হ্যাঁ। ওই শব্দটা কোনোভাবে গ্রামের মৃত্যুগুলো ট্রিগার করছে। ওখানে যেতে হবে আরও একবার। পাওয়ারফুল একটা মাইন্ড রণবীরকে হেল্প করছে, নইলে রণবীরের একার পক্ষে এসব করা একেবারে সম্ভব নয়। আর তাছাড়া দিদির মৃত্যু এই কারণে হয়েছিল কিনা বুঝতে পারছি না। সামনে কতগুলো গরু এসে পড়ায় ব্রেক কষতে বাধ্য হয় যাদব। আর ঠিক সেই সময় স্বাতীর হাত থেকে পড়ে যায় মৃণালের লকেটটা। পরে খুলে যায় সেটা। ছোট কালো ডটের মতো দেখতে একটা জিনিস ছিটকে বেরিয়ে পড়ে লকেটের চেম্বার থেকে। স্বাতী হাতে তুলে নেয় ডটের মতো দেখতে সেই জিনিসটা। এটা কি? মৃণালকে দেওয়া দিদির দেওয়া লকেটে এটা লুকিয়ে রাখা কেন? ম্যাডাম স্যার, অদিতির সাথে দেখা করা দরকার, এখনই চলো তো যাদব। যাদব কিন্তু কোনো কথা শুনল না। শুনশান রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেয় সে গাড়িটা। কি হলো কি? দাঁড় করালে কেন? এটাই তো খুঁজছিলাম ম্যাডাম স্যার। আমি জানতাম আপনি ঠিক খুঁজে নেবেন। যাদবের কণ্ঠস্বর যেন চিনতে পারে না স্বাতী। যাদবের কণ্ঠে ব্যঙ্গাত্মক স্বর, চোখে মুখে সেই পরিচিত ভাব নেই। ঠিক বুঝলাম না যাদব। যাদবের কোমর থেকে বেরিয়ে পড়ে রিভলভার। মুহূর্তে লোড হয়ে যায় সেটা এবং স্বাতী পরিণত হয় তার নিশানায়। শ্রুতিগড় বলে সব পরিকল্পনা জেনে ফেলেছিলেন। শুনেছিলাম নাকি একটা ডটের মতো দেখতে স্টোরেজ ডিভাইসে সব কথা উনি প্রমাণ সহ রেখে গিয়েছিলেন, এবং ওই স্টোরেজ ডিভাইসটা নাকি বেপাত্তা। এটা কারো হাতে পড়লে তো মুশকিল হতো। কত লোক যে এক্সপোজ হয়ে যেত কি আর বলি। একটা সিনিস্টার প্ল্যান সবার সামনে চলে আসতো। এটাই তো খুঁজছিলাম, আর এটার জন্য তো আপনাকে ব্যবহার করতেই হতো ম্যাডাম স্যার। যাদব খানিকটা অন্যমনস্ক হতেই স্বাতী ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। জনমানবহীন রাস্তায় শুরু হয় দুজনের ধস্তাধস্তি। হঠাৎ চলে যায় গুলি। গুলির শব্দে আকাশ বাতাস গম গম করে ওঠে। ফার্ম হাউসের দিকে ধীর পায়ে এগিয়ে যায় রণবীর। তার সাথেই হেঁটে চলেছে তার সাঙ্গপাঙ্গরা। কিছু দূরে পড়ে রয়েছে অর্চনার নিথর শরীরটা গুম করার ব্যবস্থা করছে কয়েকজন মিলে। সম্পূর্ণ বীরগাঁও খালি এই মুহূর্তে। ফার্ম হাউসের নিচের সুড়ঙ্গের মাধ্যমে ওরা গিয়ে পৌঁছয় মন্দিরের গর্ভগৃহে। দরজাটা খুলে ভেতরে ঢোকে ওরা। একটি নারী অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে। তার মাথা থেকে বেরোনো কতগুলো তার গিয়ে যুক্ত হয়েছে একটি ডিভাইসে। ডিভাইসটি ঘুরে চলেছে ক্রমাগত, চারপাশ গমগম করছে। বন্ধ করো ডিভাইস। শ্রুতি গডবলের ধরাধামের সময় শেষ হয়েছে। ওনার ব্রেন ওয়েভের কাজ ফুরলো। রণবীরের কণ্ঠস্বর প্রতিফলিত হয়। ঠিক তখনই পেছন দিক থেকে ভেতরে ঢুকে আসে আরেকজন। আরে যাদব, এসো এসো। স্বাতী গডবলে এতক্ষণে স্বর্গে পাড়ি দিয়েছেন আশা করি। স্টোরিজটা এনেছো তো? উই নিড টু ডিস্ট্রয় ইট। যাদব কিছু বলে না।
চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো যাদব? যাদব হঠাৎ যাদবের কপাল ফুঁড়ে ছিটকে পড়ে একটা বুলেট। যাদব ভূপতিত হতেই রণবীর দেখে কিছু দূরেই রিভলভার হাতে দাঁড়িয়ে রয়েছে স্বাতী ও তার পেছনে বিশাল পুলিশ বাহিনী। স্টোরেজ আর প্রমাণ আমার হাতে রণবীর। যাদব সব বলে দিয়েছে, সারেন্ডার করুন। কিন্তু সারেন্ডারের বদলে পুলিশ বাহিনী ও রণবীরের বাহিনীর মধ্যে গুলির লড়াই চলতে থাকে। পুলিশ বাহিনীর আক্রমণের সামনে তারা ধোপে টিকতে পারে না। রণবীর ছাড়া বাকি সকলেই প্রাণ ত্যাগ করে। রণবীর, এবার সারেন্ডার করুন। আপনাকে বরং একটা গল্প শোনাই। গল্পের শুরু এই 2 বছর আগে। বাজোরিয়া গ্রুপের অবস্থা খারাপ হতে শুরু করে। দরকার টাকার, দায়িত্ব গিয়ে পড়ে আপনার ওপরে। নাম জানি না, তবে সরকারের ভেতরের ভ্রষ্ট কেউ একজন আপনাকে অফার দেয় বীরগাঁও দখলের। ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামে একগুচ্ছ কল সেন্টার খোলার পরিকল্পনা করেছিলেন আপনারা, যেগুলোর মাধ্যমে কালো টাকা বিদেশে পাচার করার একটা সুযোগও পাওয়া যায়। আর সেই টাকার মোটা অংশ বাজোরিয়া গ্রুপের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু গ্রাম দখল করা তো সরকারের নীতির বিরুদ্ধে। একটা গোটা গ্রাম তারা খালি করতে পারবেন না। তাহলে উপায়? যদি ভয় দেখিয়ে গ্রামবাসীদের দূর করা যায়। তাই তো অভিশাপ আত্মহত্যার একটা আবহ তৈরি করা হলো। ও সরি, আত্মহত্যা না, নিজেদের প্রাণ নিতে বাধ্য করা, ওই ন্যানোবটের সাহায্যে। গ্রাম ফাঁকা হয়ে গেলে তো আর বাধা নেই, কিন্তু এই গুজব কিভাবে ছড়ানো যেতে পারে? ঠিক এই সময় ফার্ম হাউস ঘুরতে গেল অর্ণবী, আরোহী আর বীর। ঘুরতে ঘুরতেই ওরা বুঝতে পেরে গিয়েছিল যে কিছু একটা চলছে ওখানে। হয়তো ওরা দেখেও ফেলেছিল, তাই ওদেরকেও আত্মহত্যা করানোর প্রয়োজন ছিল। কিন্তু রটানো হলো যে ওরা ওখান থেকে চলে যাওয়ার পরেই আত্মহত্যা শুরু। যদিও সেটা আগে থেকেও হচ্ছিল, অবশ্য সে সংখ্যা খুব কম, তাই কারোর নজরে আসেনি। অর্ণবীর নামে মিথ্যা একটা অপবাদ দেওয়া, বীরের ড্রাগের নেশার অ্যাঙ্গেল ব্যবহার করা, সব আপনাদেরই কাজ। এবার এই প্ল্যানটা হঠাৎ করেই জানতে পেরে যায় আমার দিদি, কারণ ন্যানোবটের এই টেকনোলজির কাজটা করেছিল ও নিজেই। নিজের ব্রেন ওয়েভের মাধ্যমেই টেস্টিং করেছিল ও। এবং আমার মনে হয় রকওয়েল রিসার্চ ইনস্টিটিউটের কেউ একজন আপনাদের কাছ থেকে টাকা নিয়েই এই কাজটা করিয়েছিল। কিন্তু আমার দিদি সেই ব্যক্তির সত্যিটা ধরে ফেলে কাজের পরে। ও সব বুঝতে পেরে এই ডট স্টোরেজের সব কিছু রেকর্ড করে যায় প্রমাণসহ, এবং আপনাদের হাত থেকে বাঁচাতে আমার বঞ্জির গলার লকেটের মধ্যে লুকিয়ে রাখে। কিন্তু এই কাজ করতে ওকে দরকার ছিল, তাই ওকে না মেরে কিডন্যাপ করে কোমার পর্যায়ে নিয়ে গেলেন আর রটিয়ে দিলেন যে ও মারা গেছে। আর অন্যদিকে আপনারা খবর পেলেন যে আরোহী দিদির ওই সিক্রেট রিসার্চের ব্যাকআপ করছে। বুঝলেন ওকেও সরানোর সময় এসছে, কেননা ও সব জেনে ফেলেছিল। আরোহীর অ্যাক্সিডেন্ট হলো প্ল্যান অনুসারেই, আর আমার পেছনে যাদবকে লেলিয়ে দিলেন। রণবীর কিছু বলে না। তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তৎক্ষণাৎ অন্য আরেক মেডিকেল দল এসে উপস্থিত হয়। শ্রুতি গোরবোলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে চিকিৎসার জন্য। ঘটনার পরে 1 সপ্তাহ কেটেছে। আদালতের সামনে খুব ভিড়। পুলিশ ভ্যান থেকে টেনে নামানো হলো রণবীরকে। আগে হেঁটে চলেছে স্বাতী ও আরও কয়েকজন। ভিড়ের মধ্যে হেঁটে চলেছে আরও একজন। পেছনে মুঠো করে রাখা হাতে রয়েছে একটা সিরিঞ্জ। রণবীরের পেছনে চলতে থাকা ভিড়ে ধীরে ধীরে মিলিয়ে যায় সে, পৌঁছে যায় তার অনেকটা কাছে। স্বাতী খেয়াল করতে পারে না, সকলের অজান্তেই রণবীরের শরীরে প্রবেশ করে কিছু ক্ষুদ্র আততায়ী। শেষ হলো তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপড়িয়ার কলমে গর্ভগৃহে
মৃত্যু ফাঁদ। আজকের গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট, হানাবাড়ি অফিসিয়াল এবং কথকথা থেকে সায়ন্তন, অন্যান্য চরিত্রে হরস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, সৌমদীপ, ফেরারি মন থেকে বুবাই, হরস্কোপ অফিসিয়াল থেকে সৌমিলি, বং স্টোরি হাব থেকে নীল, পূজা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে আর্য, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে তৃষা, ফেরারি মন থেকে মৌমিতা, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে প্রদীপ্ত, ইতিমৌপিয়া থেকে মৌপিয়া, ডক্টর তন্ময়, ফিকশন হান্ট থেকে দুর্বা, শুধু গল্পের জন্য এবং স্কার এলিভেটর থেকে বিপুল, আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শুভমজিৎ পিক্সেলেট থেকে। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। ও ভালো কথা বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, পোস্টার তৈরি করো এবং ভয়েস অ্যাক্টিং করো, তারাও কিন্তু হানাবাড়ির সাথে যোগাযোগ করতে পারো। কিভাবে যোগাযোগ করবে তার সম্পূর্ণ ডিটেলস, তার সম্পূর্ণ নিয়মাবলী আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ইমেল করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।